স্পেশাল সাপোর্ট জোনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার চলে এসেছি। আমাদের সাথে আছেন তৌকির আহমেদ, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। আর জি আজকে আমাদের বিষয় হচ্ছে নন ভার্বাল এবং ভার্বাল বাচ্চা নিয়ে। এটা নিয়ে আমরা আলাপ করব। আপনাকে স্বাগতম। জি আসসালামু আলাইকুম। শুনতে আমি পেতে তৌকির পারছেন? আহমেদ, স্পিচ অ্যান্ড জি জি আপু শুনতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম। আমি তৌকির আহমেদ, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, ইনার সার্কেল, ঢাকা। আপু, আমাকে এখানে ইনভাইট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর স্পেশাল সাপোর্ট জন্য যারা ভিউয়ার্সরা দেখছেন এখন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আশা করি আমাদের ভালো একটি আসলে আলোচনা আমরা করতে পারবো আজকে। এখন আপনার সাথে আমার প্রথম বিষয়টা ছিল যে ভার্বাল আর নন ভার্বাল এই দুটি জি শব্দ, আপু। এটার মানে অর্থটা কি? কারণ সাধারণ অনেক মানুষ হয়তো শব্দটার মানেই জানে না। অর্থ কি এবং আহ পার্থক্য কি? আচ্ছা আচ্ছা, আজকে আমাদের টপিকটাই হলো ভার্বাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশন নিয়ে, বা নন ভার্বাল বাচ্চাদেরকে কিভাবে আমরা ভার্বাল করতে পারি। তো এটা খুব সুন্দর একটি কোশ্চেন করেছেন আপু। আগে আমাদের জানা দরকার আসলে ভার্বাল কি, আসলে নন ভার্বাল জিনিসটা কি। তো ভার্বাল কমিউনিকেশন আর নন ভার্বাল কমিউনিকেশন দুইটার মধ্যে হিউজ পার্থক্য রয়েছে। তো আমরা আসলে জানি যে কমিউনিকেশন জিনিসটা হলো কি আমাদের মনের ভাব, আমাদের ইমোশন, আমাদের চাওয়া, আমাদের কথা, এগুলো হলো আমরা মানুষকে জানানো, বা একে অপরকে আমাদের শেয়ার করা ফিলিংস এর মাধ্যমে, ফিলিংস গুলোকে বা আমাদের প্রয়োজনগুলোকে, সেটাকে আমরা আসলে কমিউনিকেশন বলি। এখন কমিউনিকেশন আসলে অনেক ভাবে করা যায়, অনেক ওয়েতেই করা যায়। তো একটা হলো যে ভার্বাল ওয়ে, আর একটা হলো নন ভার্বাল ওয়ে। তো আমরা আমরা যদি সিম্পল ভাবে বলি, হ্যাঁ, যে ভার্বাল আর নন ভার্বালের মধ্যে পার্থক্যটা বলতে গেলে, ভার্বাল হলো যে আমরা মুখের মাধ্যমে, আমাদের স্পিচ বা আমাদের ধ্বনির মাধ্যমে আমরা যে সাউন্ড গুলোকে আমরা ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করে যেভাবে আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করছি, সেটাই হলো আসলে আমাদের ভার্বাল কমিউনিকেশন। আর নন ভার্বাল কমিউনিকেশন গুলো হলো যে আমরা কথা বলা ছাড়া অন্য ওয়েতে, হতে পারে সেটা আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন বা জেস্টার, বা আমাদের বিভিন্ন ধরনের সাইন ল্যাঙ্গুয়েজ, বা দেখা যেতে পারে যে ছবির মাধ্যমে, বা দেখা গেল যে এই যে আমরা মেসেজ টাইপ করি, বা দেখা যায় যে আমরা যে চ্যাটিং করি, এগুলো কিন্তু একটা নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ে। সো এটাকে আমরা যদি সিম্পল ভাবে বলি তাহলে হলো যে মুখ থেকে আমরা যে ধরনের কথাগুলো বের করি, কথার মাধ্যমে, আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যে আমরা মনের ভাবটা প্রকাশ করি, সেটা হলো ভার্বাল কমিউনিকেশন। আর মুখ ছাড়া বা কথা ছাড়া যেভাবে আমরা অন্য যে কোনো ওয়েতে যদি আমরা কমিউনিকেট করি বা কথা বলি, সেটাকে আমরা নন ভার্বাল কমিউনিকেশন বলি। আচ্ছা, তাহলে জি আহ আমরা পার্থক্যটা বুঝলাম যে যেটাতে এক কথায় আওয়াজ থাকবে, মুখ দিয়ে যে কথা বের হবে সেটা হচ্ছে ভার্বাল। জি আর যেই কমিউনিকেশনটা মুখের আওয়াজ ছাড়া, লাইক জেস্চার হতে পারে, নানা রকম পশ্চার হতে পারে, সেভাবে হবে, সেটা হচ্ছে নন ভার্বাল। নন ভার্বাল আমরা তা কমিউনিকেশন। আহ, আমি যতটুকু জানি আমরা ভার্বালের চেয়ে নন ভার্বাল কমিউনিকেশনটাই বেশি করে থাকি। হ্যাঁ, আমরা আসলে এই যে দেখেন, আমি এই যে কথা বললাম, মাথাটা এভাবে হুম, ঝুঁকালাম, এটাও কিন্তু একটা নন ভার্বাল কমিউনিকেশন। আমাদের ভার্বাল কমিউনিকেশন করতে গেলে দেখা যায় যে আমরা যদি একটা ইফেক্টিভ বা একটা পরিপূর্ণ আমরা যদি একটা কনভারসেশন করতে যাই, সেখানে আমাদের অনেক ধরনের নন ভার্বাল কমিউনিকেশন বা নন ভার্বাল জিনিসগুলো আমাদের সাথে যুক্ত হয়ে যায়। তো আসলে একটা আরেকটার সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত। সো আমরা আসলে ভার্বাল কমিউনিকেশন করতে গেলে নন ভার্বাল কমিউনিকেশন এটা চলে আসি আমাদের সাথে। চলে আসে। জি এখন একটা প্রশ্ন হচ্ছে যে জি। আমাদের যেহেতু আজকের আয়োজনটা শিশুদেরকে নিয়ে, হুম হুম। সেহেতু শিশুদের আয়োজনে যেটা হবে যে শিশুদের নন ভার্বাল এবং ভার্বাল বিষয়টা আমরা দেখবো। আর আহ তাহলে হুম একটা, তাই না? হুম হুম। এইটা এখন কেন হয়ে থাকে, একটা বাচ্চা নন ভার্বাল কেন হয়ে থাকে? কি কি কারণে হতে পারে, কি কি সমস্যা তার থাকলে সে দেখা যেতে যাচ্ছে যে সে আওয়াজ করছে না, ভার্বাল হচ্ছে না, কথা বলছে না, অন্যান্য আচরণের মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করছে? কি সমস্যা থাকলে হতে আস- পারে? আসলে বেসিক্যালি দেখা যায় যে আপু, নন ভার্বাল আসলে বাচ্চারা, আহ, আমরা যদি জেনারেল কোনো রিজন ধরি তাহলে জেনারেল রিজন গুলো খুব কম থাকে। হয়তো বা নন ভার্বাল হওয়ার পেছনে বাচ্চাদের অনেক বড় বড় রিজন থাকে, যেমন নিউরোলজিক্যাল কোনো ডিসঅর্ডার থাকলে, বা দেখা যায় যে তাদের সাইকোলজিক্যাল কোনো ট্রমা থাকলে, বা যেটা আমরা বলি নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেম যেগুলোকে বলি আমরা, যেমন অটিজম, এডিএইচডি, এই ধরনের সমস্যাগুলো যদি থাকে, তখনই বেসিক্যালি বাচ্চাদের মধ্যে দেখা যায় যে আপনার নন ভার্বাল হওয়ার প্রবণতাটা বেশি হয়। যদি একটা বাচ্চার ডেভেলপমেন্ট সবকিছু ঠিক থাকে, বা সবকিছু যদি আপনার ফাংশনালি সবকিছু ঠিক থাকে, তাহলে নন ভার্বাল হওয়ার চান্সেসটা খুব কম থাকে। ভার্বালি ম্যাক্সিমাম বাচ্চা হয়ে থাকে। বাট আপনার যদি নন ভার্বাল বাচ্চা একদমই কথা বলছে না, একদমই মিউট,
এরকম যদি মনে হয় তাহলে আপনাকে অবশ্যই ধরে নিতে হবে যে হয় তার কোনো আদার্স কোনো ধরনের প্রবলেমের কারণে দেখা যাচ্ছে বাচ্চাটা একবারে নন ভার্বাল বাচ্চা হিসেবে বাচ্চাটা ট্রিট হচ্ছে। তো আমার মনে হয় নন ভার্বাল ভার্বালের মধ্যে আসলে যে পার্থক্যটা আমি বলতে চাচ্ছি যে এমন না যে আসলে নর্মাল বাচ্চাদের কোনো স্পিচে প্রবলেম হয় না তা না, কিন্তু আসলে তাদের কি স্পিচ থাকে হয়তো বা কোনো ধরনের সাউন্ড থাকে বা কোনো ধরনের মুখ থেকে বের করা কোনো ধরনের যে কোনো ধরনের শব্দ থাকে, তো সেটাকে আমরা আসলে যেহেতু ভার্বাল বলছি, তো এই ধরনের আসলে যদি একদমই যদি না থাকে তাহলে আমাকে ধরে নিতে হবে যে বাচ্চার আমার আদার্স কোনো প্রবলেম আছে, যেটা হয়তো বা নিউরোলজিক্যাল হতে পারে, সাইকোলজিক্যাল হতে পারে বা কোনো ধরনের ট্রমা হতে পারে। সো এই বিষয়গুলো আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। তো এই কারণে দেখা যায় যে বাচ্চাদের আসলে নন ভার্বাল হয়ে থাকে। কোন বয়সে বাচ্চা পৌঁছালে এবং কথা বলতে না পারলে আমরা ধরে নিব যে বাচ্চাটা নন ভার্বাল, মানে বাচ্চা কথা বলতে পারে না আসলে? আসলে কোন দেখা বয়স যায় যে থেকে আমাদের অ্যাটেনশন দেওয়া উচিত? আসলে দেখা যায় যে বাচ্চারা আসলে 6 মাস বয়সের পর থেকে কিন্তু ছোটখাটো শব্দ করা শুরু করে, ব্যাবলিং ব্যাবলিং করা শুরু শুরু করে। করে। ব্যাবলিং শুরু করে, হ্যাঁ আমরা সবাই জানি। তো দেখা যায় যে এই ধরনের সমস্যাগুলো যদি আমরা আসলে নন ভার্বাল জিনিসটা, নন ভার্বাল যদি কারো কোনো বাচ্চার সমস্যা হয়ে থাকে তাহলে এটা আসলে একটা লং প্রসেসের মধ্যে আগাতে হয়। তো তো যখনই আপনার কাছে আমার মনে হবে যে যখন বাচ্চাটা দেখা যায় যে 6 মাস বা 1 বছর হয়ে যাচ্ছে বা 14 মাস, 15 মাস, 16 মাস হয়ে যাচ্ছে, এখনো মুখ থেকে কোনো সাউন্ড করছে না বা ব্যাবলিং সাউন্ড করছে না, বাব 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 বু 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 এই ধরনের কোনো শব্দ করছে না, বা দেখা যাচ্ছে যে 1 বছরের বাচ্চাদের বাবা মা করে ডাকার কথা সেগুলো যখন ডাকছে না বা মুখ থেকে কোনো ধরনের সাউন্ড করছে না, তখন আমার মনে হয় যে বাচ্চা প্যারেন্টসদের কনসার্ন হওয়া উচিত এবং এই বিষয়টা নিয়ে আসলে তারা চিন্তা করা উচিত এবং একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। আচ্ছা, তার মানে এখন এরকম তো অনেক সময় হয় যে বাচ্চার হয়তো অটিজম আছে কিংবা এডিএইচডি আছে, সে ব্যাবলিং করছে, হুম তার হুম ভোকালাইজেশন আছে, গলায় অনেক রকম শব্দ আছে, কিন্তু কথা বলতে পারছে না, কিংবা বললে দেখা যাচ্ছে যে একটা শব্দ বলছে, কিংবা তাদের ভোকাবুলারি হয়তো বা 10টা কিংবা 20টা শব্দ, কিন্তু যেখানে 100-200 শব্দ থাকার কথা হুম ওই হুম। বয়সে। তো সেই ক্ষেত্রে সে আ- ভার্বাল, সে হুম হচ্ছে হুম। আমরা ভার্বাল বলবো, সে কথা একটু একটু বলতে আপু পারে, আপু সেক্ষেত্রে আমি কি যেটা করবো? আপনাকে ক্লিয়ার করি, হ্যাঁ আপনার হলো যে ভার্বাল কমিউনিকেশন নন ভার্বাল কমিউনিকেশন যেটা আমি বললাম ফার্স্টে, এখন হলো কি যে ধরেন আপনার বাচ্চা ওয়ার্ড পারে, সিঙ্গেল ওয়ার্ড পারে বা অনেকগুলো কথা বলতে পারে, বা দেখা গেল যে সে 10-12টা বা 15-20টার মতো ওয়ার্ড বলতে পারে, কিন্তু তার এজ অ্যাপ্রোপ্রিয়েট সে বলছে না, তখন আমরা তাকে আসলে নন ভার্বাল বলতে পারবো না, সে ভার্বাল। হয়তোবা তার অটিজম হোক বা এমনি আদার্স কোনো নিউরো নিউরোলজিক্যাল প্রবলেমের কারণে দেখা যাচ্ছে সে কথা বলতে পারছে না, বা তার কোনো লার্নিং এ প্রবলেম হয়েছে বা স্পিচ ডিলের কারণে সে কথা বলতে পারছে না বা আগাতে পারছে না। তো সেই ক্ষেত্রে আসলে দেখা যায় যে বাচ্চাকে আমরা সেই ক্ষেত্রে আমরা নন ভার্বাল হিসেবে চিন্তা করি, বাচ্চা ভার্বাল, হয়তোবা তাকে আমরা অন্য ওয়েতে, টেকনিক ওয়েতে আমরা অন্য থেরাপি গুলো প্রোভাইড করলে দেখা যায় যে আস্তে আস্তে বাচ্চার ভোকাবুলারি ডেভেলপ করে, কথা ভালো হয়, আরো ক্লিয়ার আসে, কনভারসেশনের দিকে আগায়। তবে ভার্বাল কমিউনিকেশনের জন্য অবশ্যই মাস্ট আপনাকে যে কথাটা সে বলছে বা বাচ্চা যেটা, বা বাচ্চা হোক বা একজন মানুষ হোক, সে ভার্বালি যে কথাটা বলছে সেটা হলো আরেকজনকে বুঝতে হবে। হ্যাঁ, যে আমি এটা বলতে যাচ্ছি, বা বাবা সে আমাকে বুঝাচ্ছে বাবা হিসেবে, বা মা বা আপনাকে বুঝাচ্ছে, তখন আসলে সেটাকে আমরা বলতে পারি যে ফাংশনাল ভার্বাল কমিউনিকেশন। সো দেখা যায় যে আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের আহ 1-1.5 বছর বয়স থাকতে অনেক সময় 15-20টা 30টার মতো ওয়ার্ড তারা বলতে পারে, বাট দেখা যায় আস্তে আস্তে তারা ডাউন করে, ফল করে, এবং দেখা যায় যে একটা সময় হয়ে যায় যে 2-2.5 বছর হয়ে যায়, তখন মুখ দিয়ে আর একটা কথাও বলে না, এরকমও অনেক আমরা ক্লায়েন্ট পাই। হ্যাঁ তো সেই হ্যাঁ, ক্ষেত্রে হয় কি, এটা খুব বেশি দেখা যায়, স্পেশালি এটা খুব অটিস্টিক বেশি দেখা বাচ্চাদের যায়। ক্ষেত্রে। হ্যাঁ, অটিজম বাচ্চাদের ক্ষেত্রে তখন ওই যে আমি আপু এবং বললাম যে অটিজম বাচ্চাদের ভুল করে, মানুষ ভাবে আমার বাচ্চা তো কথা বলে, কথা কিন্তু বলে বা আসলে কিন্তু বলবে তার হয়তো বা, ট্রিটমেন্ট দরকার। হ্যাঁ, তার হ্যাঁ ট্রিটমেন্ট হ্যাঁ, দরকার। ওনারা ভাবে যে হ্যাঁ দেরি করে কথা বলছে বা বলবে, আজ হোক কাল হোক বলবে, আগে তো কথা বলতো। তো এটা হয় কি আপু, আমরা তো সবাই মোটামুটি যারা অটিজম বা এগুলো নিয়ে আমরা কাজ করি বা এগুলো নিয়ে ঘাটাঘাটি করি, তো আমরা সবাই কম বেশি জানি যে অটিজম আসলে জিনিসটা আসলে আইডেন্টিফাই করা যায় হলো আপনার 2-2.5 বছর বয়সের পর থেকে, এবং আমরা প্রায় 2.5 বা 3 বছর বয়সে আসলে আমরা তাকে তখন আমরা ডায়াগনোস করতে পারি যে বাচ্চাটা অটিজম কিনা। তো ওই যে আমি আপু বললাম যে কোনো যদি নিউরো নিউরোলজিক্যাল যদি কোনো প্রবলেম থাকে বা ডিফিকাল্টিস থাকে, তখন দেখা যায় যে বাচ্চার আসলে আস্তে 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 যখন এই ধরনের প্রবলেম গুলো দেখা দেয়, অটিজম যখন বাচ্চার সিমটম গুলো আসা শুরু করে, তখন দেখা যায় যে 15 মাস, 16 মাস বা 1.5 বছর বয়সের পর থেকে আস্তে আস্তে বাচ্চার যে ভার্বাল যে স্পিচ গুলো ছিল সেগুলো আস্তে আস্তে লস্ট করা শুরু করে, তারা হারিয়ে ফেলে। তো তখন হ্যাঁ, আস্তে আস্তে বাচ্চাটা মিউট হয়ে যায় এবং নন ভার্বাল হয়ে যায়।
এই জিনিসটা খুব বেশি দেখা যায়। এই যেমন জিনিসটা খুব যখন বেশি দেখা যায়। প্যারেন্টস বাচ্চা নিয়ে আসে তখন তারা সবাই বলে যে আমার বাচ্চা ছোটবেলায় সব কথা বলতো, ঠিক মতোই বলতো, কিন্তু আজকাল আস্তে আস্তে কথা কম বলতে বলতে এখন আর বলছেই না। এখন আর বলছেই না, হ্যাঁ এই সেটাই। কমপ্লেনটা খুব বেশি এই শোনা এই যায়। ধরনের আপু কমপ্লেন থাকলে আমি আপনার বলতে যাচ্ছি যে আপনার এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে আমি বলতে যাচ্ছি এই ধরনের প্রবলেম থাকলে বা এই ধরনের আপনি যদি কোনো মনে হয় বা সন্দেহ হয়, আপনি অবশ্যই আপনি কোনো লেট করবেন না, কোনো দেরি করবেন না, অবশ্যই আপনি কোনো ভালো বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন এবং তাদের কনসাল্ট নেবেন এবং তাদের সাথে যোগাযোগের মাধ্যমে পরবর্তী কি কি স্টেপ করা যায় বা কি করা যায় সেটার জন্য আপনাকে রেডি হতে হবে আসলে। হ্যাঁ, কারণ আসলে যদি আপনার কোনো ধরনের প্রবলেম না থাকে, হ্যাঁ যদি কোনো নিউরোলজিক্যাল প্রবলেম না থাকে বা কোনো যদি নর্মাল ডেভেলপমেন্ট হয়, তাহলে কখনোই এই ধরনের ফল ডাউন করে না আসলে বাচ্চাদের ক্ষেত্রে। আমারও। তো যদি এই ধরনের কোনো ফল ডাউন করে আপনার কাছে মনে হয়, তাহলে অবশ্যই আপনি একজন ভালো কারোর সাথে যোগাযোগ করবেন। আর একটা ব্যাপার হচ্ছে স্পিচ ডিলে বাচ্চা আজকাল খুব বেশি দেখা যায়। জি স্পিচ ডিলে, হ্যাঁ, জি যে জি। স্পিচটা সময় মতো আসছে না, কিন্তু দেখা যায় যে প্যারেন্টস অপেক্ষা করছে, আসছে না 3 বছর বয়সেও আসছে না। তার হয়তো অটিজমের কোনো সাইন নেই, কিন্তু হুম হুম। স্পিচ নেই। স্পিচ সেসব ডিলে, ক্ষেত্রে হ্যাঁ। বাচ্চাগুলোকে, হ্যাঁ এই বাচ্চাগুলোকে আমরা তো নন ভার্বাল বলতে পারি না, তাদের ক্ষেত্রে ওই একই ব্যাপার যে ট্রিটমেন্টে যেতে হবে। হ্যাঁ আপু, এটা তারা আসলে নন ভার্বাল না। আসলে আমি যেটা হুম, বললাম আপু, স্পিচ ডিলে যেসব হ্যাঁ, বাচ্চাদের হয় তাদের হলো কি হুম, আপু সবকিছুই ভালো থাকে ওদের, হয়তোবা তাদের যে আমরা লার্নিং অপরচুনিটিটা দিতে পারছি না, বা আমাদের এনভায়রনমেন্ট বা যে এনভায়রনমেন্টে বাচ্চারা বড় হচ্ছে সে এনভায়রনমেন্টটা আসলে কথা শেখার জন্য মানে ফ্রেন্ডলি না বা ওরকম উপযোগী না আসলে। বেসিক্যালি আপনি যেটা বললেন আপু আসলে খুব সত্যি কথা যে এখন স্পিচে সবচেয়ে বেশি দেখা যায়, এবং হ্যাঁ, স্পিচ ডিলের মাধ্যমে আসলে মানে এখন আমরা সবাই, আমি বিশেষ করে ঢাকা শহরে বা বড় বড় শহরগুলোতে দেখা যায় যে স্পিচ ডিলের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে। সো এটার হুম, হলো মেন রিজন আমি যেটা দেখি বা আমরা যেটা সবসময় আমরা কাজের মাধ্যমে দেখি যে হয় প্যারেন্টসরা খুব কাজে ব্যস্ত থাকে, বাসায় ঠিকভাবে সময় দিতে পারছে না, কাজের লোকের সাথে উপরে বাচ্চা কাছে থাকে। সো বাচ্চা দেখা যায় হুম, সারাদিন টিভি মোবাইল ইউটিউব বা দেখা যায় ওইভাবে কমিউনিকেশন করার সুযোগ পায় না, অর্থাৎ তার এনভায়রনমেন্টটা ফ্রেন্ডলি না, কথা বলার জন্য ফ্রেন্ডলি না বা উপযোগী না। সো দেখা যায় যে বাচ্চা আস্তে আস্তে কথা বলা ছেড়ে দেয় বা বন্ধ হয়ে যায়, বা এরপরে আর আগায় না, প্রোগ্রেসটা হয় না, তখন ডিলে হয়ে যায় বাচ্চা। আরেকটা জিনিস হলো আপু, যেটা আমি বলতে চাচ্ছি যে স্পিচ ডিলে যদি বাচ্চা আপনি পান বা দেখা যায় যে যদি আপনারা দেখেন, তাহলে এই বাচ্চাদের কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সাইকোলজিক্যাল অনেক প্রবলেম দেখা শুরু করে। কারণ যখন একটা বাচ্চা আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দেয় বা সে কথা হুম। বলার অপরচুনিটিটা পায় না, তখন দেখা যায় যে সে সাইকোলজিক্যালি ডিস্টার্ব হয়ে যায়, তখন সে নিজের ভিতরে একটা নিজের জগৎ তৈরি করে ফেলে। তো যেটাকে আমরা অটিজমের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ রিজন বলে থাকি। দেখা যায় যে হুম, আসলে বাচ্চা যখন আর করার কিছু পায় না, ফাংশনাল কমিউনিকেশন করতে পারে না, কারোর সাথে কথা বলতে পারে না, তখন নিজের ভিতরে সে একটা নিজের জগৎ তৈরি করে ফেলে এবং দেখা যায় ওই জগতে থাকতে থাকে এবং আস্তে 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 দেখা যায় যে সে আস্তে আস্তে তার স্বাভাবিক ভিতর অটিজমের কিছু সাইন তার ভিতর সাইন দেখা যায়। সিমটম আস্তে আস্তে আসা শুরু করে এবং দেখা যায় যে আপু একদম স্বাভাবিক থেকে সে একদম অস্বাভাবিক বা ডিফারেন্ট বাচ্চাদের মতো আচরণ শুরু করে। সো এইটা এই আপু একটা জিনিসটা কিন্তু অনেক বাচ্চার আছে, অনেক বেশি, হ্যাঁ। অনেক সো বেশি, যে অটিস্টিক না, অটিজম নেই, কিন্তু অটিজমের কিছু সাইন সহ স্পিচ ডিলে বাচ্চা। ডিটারমাইন সাইন করা সহ একটু ডিফিকাল্ট হয়ে যায় যে স্পিচ ডিলে বাচ্চা কিন্তু উইথ সাম সাইন্স অফ অটিজম। আরেকটা জিনিস হয় কি আপু, এই সময় কিন্তু প্যারেন্টসরা বেশি মিসগাইডেড হয় আসলে। হ্যাঁ, আসলে দেখা যায় যে অটিজম জিনিসটা কিন্তু অনেক বড় আসলে বিষয়। সো আপনার হলো যে বাচ্চার যদি স্পিচ ডিলে থাকে বা বাচ্চা যদি তার প্রয়োজন মতো তার একটা আসলে কথাগুলো না বলতে পারে, তার কমিউনিকেশন না করতে পারে, খুব স্বাভাবিক সে বাচ্চা আসলে কিছু অ্যাবনর্মাল বিহেভিয়ার শো করবেই, ফার্স্ট্রেটেড হয়ে যায়, খুব স্বাভাবিক। আমরাও কিন্তু ফার্স্ট্রেটেড হয়ে যাই। ধরেন আমি যদি প্যারেন্টস তা এর তো এক্সাম্পলই অবশ্যই। দিই, প্যারেন্টস এক্সাম্পল যদি দিই প্যারেন্টস এর হয়ে, দেখা যায় যে আমাদের বাসায় কাজের লোক থাকে, তো আমি যদি তাদেরকে একভাবে ইনস্ট্রাক্ট করছি, যদি তারা ঠিকভাবে না শুনে, তখন কিন্তু আমরাও কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাই বা বিরক্ত হয়ে যাই। সো সেম জিনিসটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হয়, তারা হয়তো বা তাদের ফিলিংসটা শেয়ার করতে পারছে না, কিন্তু আমরাও বুঝতে পারছি না। তো ওইভাবে আমরা তাদেরকে ট্রিট করতে পারছি না, পরে দেখা যায় বাচ্চারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অনেক অ্যাবনর্মাল বিহেভিয়ার করে, কান্নাকাটি করে, ভাঙচুর শুরু করে দেয়। হ্যাঁ, সো তখন আসলে বাচ্চাদের মধ্যে আসলে বিহেভিয়ারের কিছু চেঞ্জেস আসা শুরু হয়, বিহেভিয়ারের পরিবর্তন আসা শুরু হয়। তখন আসলে প্যারেন্টসরা কনসার্ন হয়ে বিভিন্ন জনের কাছে যায়। তো যাওয়ার পর ওরা দেখা যায় গদবাঁধা আসলে কয়েকটা সিমটম পাওয়ার কারণে তাদেরকে অটিজম বলে আসলে ডায়াগনোস করে দেয় আসলে। কিন্তু আমরা যখন আমাদের কাছে আসে তখন আমরা দেখি যে না, বাচ্চা আসলে স্পিচ ডিলের কারণে বাচ্চা অনেক ধরনের অ্যাবনর্মাল বিহেভিয়ার বা কিছু অটিজমের সাইন সিমটম শো করছে। তো এটা আসলে মানে আমাদের এখন আসলে অনেক বেশি মিসগাইডেড হয়। তো এই জন্য আমি বলবো যে যারা আসলে প্রফেশনাল, যারা ভালো এই ফিল্ডে যারা কাজ করে, তাদের একটু খোঁজ খবর নিয়ে হলে তাদের কাছ থেকে এবং আপনি কনসাল্ট ঠিকমতো করাটা ভালো। অ্যাসেসমেন্ট করে তারপরে অ্যাসেসমেন্ট বাচ্চা মাস্ট, ডিসিশনটা হ্যাঁ নেয়। অবশ্যই আপু, অ্যাসেসমেন্টটা অ্যাসেসমেন্ট খুব মাস্ট, মাস্ট। অনেক অ্যাসেসমেন্ট জায়গায় কোন মাস্ট। রকম অ্যাসেসমেন্ট ছাড়া বাচ্চা ট্রিটমেন্ট দেওয়া শুরু করে দেয়, কিন্তু হ্যাঁ হ্যাঁ। অ্যাসেসমেন্ট ছাড়া বোঝা যায় না যে আসলে বাচ্চার লেভেলটা কি।
আসলে আপু যেটা হয় যে আমি যদি আমার স্পিচের অ্যাসেসমেন্টের কথা বলি, আমরা হলো স্পিচের প্রত্যেকটা এরিয়া ধরে ধরে আন্ডারস্ট্যান্ডিং, তারপরে কথা বলার যে আগের ধাপ বা প্রি রিকুইজিট কোর্স যেটা বলি আমরা কথা বলার জন্য, প্রি ভার্বাল স্কিল যেটাকে আমরা বলি আমাদের, মুশকিল, হ্যাঁ। হ্যাঁ আমাদের ক্লিনিক্যাল ভাষায় যেটা আমরা বলি প্রি ভার্বাল স্কিল, এগুলো সবকিছু কিন্তু আমরা স্পেসিফিক প্রতিটা এরিয়া আমরা চেক করি। চেক করে আসলে দেখি যে বাচ্চার লেভেলটা কোথায় আছে কি আছে, এবং তার উপরে ভিত্তি করে আমরা বাচ্চার অ্যাসেসমেন্ট করি যে বাচ্চার স্পিচ দিলে না বাচ্চার আসলে অটিজম না এডিএইচডি বা আদার্স কোনো রিজন আছে কিনা বা কোনো বিহেভিয়ার ইস্যু কিনা। সো আমার মতে হলো যে সবার আগে অ্যাসেসমেন্টটা জরুরি। আবার অনেকে দেখা যায় যে অ্যাসেসমেন্ট হলো অ্যাসেসমেন্টের নামে শুধু শুধু দেখে বলে দেয় যে হ্যাঁ আপনার বাচ্চা অটিজম, তখন হয়তো বা হ্যাঁ, প্যারেন্টসরা বাচ্চাদেরকে আসলে শুধু দেখেই বলে দেয়, এটা কিন্তু অনেক জায়গায় হচ্ছে। বাচ্চারা কি এটা কিছুক্ষণ এটা দেখছে, দেখে একটা ডিসিশনে চলে আসে, কিন্তু হ্যাঁ এইটা বুঝতে অনেক ভালো মতো অনেক অনেক সময় লাগে। খতিয়ে দেখা হচ্ছে, অনেক আসলে সময় দেখা লাগে। যায় যে আপু মানে আসলে দেখা যায় যে অনেক সেশন চলে যায়, 4-5টা সেশন চলে যাওয়ার পরও দেখা যায় যে অনেক সময় বুঝতে পারা যায় আচ্ছা বাচ্চার আসলে অটিজম না বা এই সমস্যা বা বিহেভিয়ারাল ইস্যু। সো আপু এই জিনিসটা হলো যে আসলে আমরা অনেক বেশি মিসগাইডেড হচ্ছি। তো আমি আপনার এই সাপোর্ট জোনের মাধ্যমে আমি সবাইকে বলতে যাচ্ছি যে আসলে আপনারা বাচ্চার যদি স্পিচ ডিলে দেখেন বা কোনো বিহেভিয়ারাল প্রবলেম দেখেন, যদি আসলে কোনোভাবে যদি আপনার মনে হচ্ছে যে আমার বাচ্চাটা ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনি একজন ভালো যারা আসলে প্রফেশনাল, যারা আসলে ভালো কাজ করছে, যারা এগুলো নিয়ে ভালোভাবে গবেষণা করছে বা কাজ করে যাচ্ছে, তাদের সাথে যোগাযোগের মাধ্যমে বাচ্চা প্রপার একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে বাচ্চাকে আসলে তার ট্রিটমেন্ট বা ফার্দার প্রসিডিউরে যাওয়া উচিত। আরেকটা বড় বিষয় হলো স্পিচ ডিলে বলি বা আপনার নন ভার্বাল বলি বা যেটাই বলি, যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি এদের ট্রিটমেন্টটা শুরু করতে পারবেন, তত আপনি আর্লি রিকভারি পাবেন এবং তত আপনি হলো ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু অনেক সময় প্রবলেমস গুলো বাড়তে শুরু করে, তখন হ্যাঁ, দেখা যায় যে বয়স অনেক সময় বেশি অনেক বেড়ে গেলে ঝামেলা হয়ে যায়। এই এই একটা কোশ্চেন আমার আছে যে জি আপু। মানে অনেক জায়গায় বলে যে বয়সটা বেশি হয়ে গেলে, লাইক 5 বছর হয়ে গেলে বাচ্চা যদি নন ভার্বাল থেকে থাকে তাহলে সে আর ভার্বাল হবে না, সে কোনো কথাই বলতে পারবে না। এই কথাটুকু মানে আপনার এক্সপেরিয়েন্স থেকে কি মনে হয় কতটুকু আ- সঠিক? আপু এটা হলো যদি আমি আসলে আপনাকে যদি সাইন্টিফিক্যালি যদি আমি কোনো আপনাকে বলি, আসলে এই ধরনের কোনো আসলে ভ্যালিড আসলে রিসার্চ আমাদের এখনো পাওয়া যায়নি। হ্যাঁ, যে আসলে বাচ্চাটা 5 বছর পার হয়ে গেলে বা 8 বছর পার হয়ে গেলে বা 10 বছর হুম। পার হয়ে গেলে বাচ্চা আর কথা বলবে না, এরকম আসলে সাইন্টিফিক্যালি বা কোনো রিসার্চের মাধ্যমে আসলে এখনো এটা আসলে ইস্টাবলিশ কোনো আসলে বিষয় না। তবে হ্যাঁ এটা ঠিক যে আসলে আর্লি যত আপনি ট্রিটমেন্টটা শুরু করবেন তত আপনার জন্য সুবিধা, তত এবং আইডেন্টিফাই করে আপনি যদি ওর ট্রিটমেন্টটা করেন আপনি আর্লি রিকভারিটা পাবেন। আসলে দেখা যায় কি বয়স বেড়ে গেলে আসলে হয় কি বাচ্চাদের প্রবলেমস গুলো বাড়তে থাকে অনেক বেশি। ধরেন আপনি আপনি একটা বাচ্চা আমার কাছে আসলো বয়স 3 বছর বয়স, তখন আমার টার্গেট বা গোল থাকবে কি ওই বাচ্চাটাকে 3 বছরের লেভেলে করে দেওয়া। সো দেখা যায় যে তার সাথে যদি আমি দেখা যায় যে আমার কাছে গোল কম, আসলে একটা 3 বছরের বাচ্চার জন্য স্পিচের ক্ষেত্রে কিন্তু গোল খুব কম, বেশি না। সে হয়তো বা দেখা যায় যে 1, 2টা বা 3টা সেন্টেন্সের মাধ্যমে কমিউনিকেট করবে। এখন যদি সেম যদি একটা বাচ্চা আসে, দেখা গেল বাচ্চার বয়স হলো 8 বছর, তো দেখা যায় আপু 8 বছরের বাচ্চা চিন্তা করেন আমরা কিন্তু বাচ্চা একদম বাচ্চা তো সবকিছুই বলে, তার কিছু সবকিছুই বলতে মানে পারে, ফ্লুয়েন্টলি কথা বলার কনভারসেশন কিছু করতে পারে, শেখার বাদ থাকে না, ফ্লুয়েন্ট বাদ থাকে না, হ্যাঁ ফ্লুয়েন্টলি কনভারসেশন করে, তো কি হয় আপনার কিন্তু গোলটা অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, গোল তো বড় দেখা হয়ে যায় যায়, যে আর আসলে তখন শুরু তো এক জায়গা থেকেই করতে হয়, সমস্যাটা তো এইখানে। শুরু আসলে কিন্তু ওখান পথটা থেকেই করতে অনেক হয়। হ্যাঁ, লম্বা, হ্যাঁ ওখান পথটা থেকেই লম্বা করতে হয়ে হয়। যায়, তারপরে দেখা যায় কি আর আমরা তো সবাই জানি যে এই থেরাপি বা এই প্রসিডিউর গুলো অনেক লেন্দি প্রসেস, অনেক সময় লাগে এবং খুব সূক্ষ্ম বিষয়। তো দেখা যায় যে আপনি একটু একটু করে আগাতে আগাতে থাকতে থাকতে দেখা যায় যে বাচ্চা ততদিনে বয়স হয়ে যায় 10, 11, তখন কিন্তু আরো আপনার গোলটা বাড়তে থাকে। সো একদিক দিয়ে আপনি কমতে থাকে বাড়তে থাকে। এই কারণে হলো কি আপু যে আসলে ওই ধরনের কোনো ভ্যালিড কোনো রিসার্চ নেই বা ভ্যালিড কোনো আসলে যুক্তি নেই যে আসলে বাচ্চার কথা আসবে না। আমারই অনেক বাচ্চা আছে আমার হাতে দেখা, আমি অনেক ইয়ে করছি যে 11, 12, 13 বছর বয়সেও বাচ্চা আসলে আস্তে আস্তে কথা বলা শুরু করেছে। সো এই ধরনের কোনো আসলে আমার আমি আমি জানি না, আমার জানার মতে নাই বা আমি জানি না, আমি জেনেই বলছি আসলে এই ধরনের কোনো রিসার্চ নেই। তো এটা আসলে আমাদের আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যদি সামহাও কোনো তাহলে কারণে দেরিও হয়ে যায়। কারো বাচ্চা যদি অটিস্টিক হয় তাহলে সে আশা রাখতে পারে যে হয়তো বাচ্চার বয়স 8 বছর 9 বছর হয়ে গিয়েছে এবং সে কথা বলতে পারছে না, কিন্তু যদি প্রপারলি তার স্পিচ থেরাপি এবং অন্যান্য সকল থেরাপি আসলে একটা প্যাকেজের মতো, একটা দিব না, এটা হয় না, তার সকল আসলে সমস্যাগুলো যদি একসাথে ডিল করা হয় তাহলে হয়তো তার স্পিচ আসতে পারে।
আপু এটা হয় এটা কি, আমরা ওই আসলে অটিজম তো আমরা একটা বলি যে আমরা সবাই জানি আমব্রেলা টার্ম, অনেক ধরনের সমস্যা থাকে অটিজমের ভিতরে। অনেক ধরনের তো সমস্যা, দেখা যায় হ্যাঁ অনেক সবগুলো ধরনের সমস্যা নিয়ে কাজ করতে হয়, শুধু একটা নিয়ে দুটো সবগুলো নিয়ে পড়ে সমস্যা নিয়ে থাকলে কাজ হবে করতে হয়। এখন ধরেন আমি শুধু স্পিচ নিয়ে কাজ করলাম, দেখা গেল বাচ্চা হাইপার অ্যাক্টিভিটি অনেক বেশি, তার জি। ফিজিক্যাল সেন্সরি ইস্যু অনেক বেশি, তো সে বসেই না ঠিক মতো। হ্যাঁ, তো তার সেই ক্ষেত্রে কিন্তু তার হলো আপনার সিটিং টলারেন্স বাড়ানোর জন্য তার ওটি লাগবে, তার হাইপার অ্যাক্টিভিটি কমানোর জন্য তাকে অকুপেশন থেরাপির মাধ্যমে তাকে হাইপার অ্যাক্টিভিটি কমিয়ে রিডিউস করে তাকে হ্যাঁ, সিটিং ফুড টলারেন্সটা কন্ট্রোল বাড়াতে করতে হবে। হবে, তার ডায়েট কন্ট্রোল করতে হবে, অনেক যেগুলো অনেক ধরনের সেন্ট্রাল সমস্যা, তার ডায়েট যেটা বিহেভিয়ার যেটা কন্ট্রোল হবে, করতে অনেক হয়, তারপর সমস্যা, ডায়েট কন্ট্রোল সব করতে হয়, কন্ট্রোল। অনেক ধরনের সমস্যা থাকে। সো দেখা যায় যে আমি চিন্তা করলাম যে আমার তো মেন আসলে আমাদের প্যারেন্টসদের আসলে মেন চিন্তাটা থাকে আসলে বাচ্চা কথা বলবে। হ্যাঁ, সো আমরা ফোকাস থাকি হলো বাচ্চার কথা বলার দিকে। হ্যাঁ, তো কথা বলা আসলে কিন্তু জিনিসটা তো আমাদের কাছে যত সহজ মনে হয়, এই যে আমি আপনি কথা বলছি, হ্যাঁ এই জিনিসটা কিন্তু মনে হচ্ছে যে একটা সেকেন্ড বা একটা পলকের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু এটা একটা বিশাল একটা জিনিস। হ্যাঁ, আপনার কথা আমি শুনতেছি, শোনার মাধ্যমে আমি এটা আমার ব্রেনে প্রসেস করতেছি, সেই অনুসারে আমি অ্যান্সার বের করে আবার মুখ দিয়ে আমার মাসেল গুলাকে, আমার আর্টিকুলেটরি অর্গান গুলাকে ওইভাবে নাড়িয়ে ওই ধরনের ল্যাঙ্গুয়েজ বের করে আমি কিন্তু আপনাকে ডেলিভার করছি। সো এটা সেকেন্ডের সাথে হলেও কিন্তু এটা একটা বিশাল প্রসেস। সো দেখা যায় যে এই ধরনের দেখা যায় অটিজম যদি থাকে বাচ্চার, তো আমার মনে হয় যে সবগুলো আসলে থেরাপিগুলো একত্রে করলে আপনি হলো যে খুব দ্রুত আসলে ভালো সার্ভিসটা পাবেন। তবে এক্সেপ্ট হলো যাদের স্পিচ ডিলে রয়েছে, যাদের শুধুমাত্র স্পিচে প্রবলেম, তারা স্পিচ থেরাপি করলেই ঠিক হয়ে যায়। হ্যাঁ, স্পিচ, এটা তো অ্যাসেসমেন্টের মাধ্যমেই বের হয়ে এটা আসবে যে অ্যাসেসমেন্টের বাচ্চাটার মাধ্যমে আসলে বের হয়, প্রবলেম হ্যাঁ কোন বাচ্চা কোন দিকে প্রবলেমটা আছে। কোন কোন হ্যাঁ, দিকে এই আছে, জন্য জি অবশ্যই অ্যাসেসমেন্টটা খুবই জরুরি, এটা খুবই আমরা জরুরি। বলছি বারবার। আর হচ্ছে একটা জিনিস কি, নন ভার্বাল বাচ্চাদের জন্য স্পিচ থেরাপি তো অনেক জরুরি, বুঝলাম। আর জি। ভার্বাল থেকে নন ভার্বাল করার জন্য মানে হুম হুম। স্পিচ থেরাপিটা কেমন হয়, মানে শুরু একদম মানে মানে নন ভার্বাল থেকে, সরি, নন ভার্বাল থেকে ভার্বাল করার জন্য, যে কথা বলছে না সেটা থেকে বলতে শিখবে, ইনিশিয়ালি থেরাপিস্ট কি করে? আসলে আমরা যেটা করি আপু, আসলে নন ভার্বাল বাচ্চা, আমি যেটা বললাম যে নন ভার্বাল বাচ্চা কিন্তু স্পিচ নিয়ে আসাটা অনেক টাফ হয় জিনিসটা। তো নিয়ে একবার চলে আসলে দেখা যায় যে তারপরে কিন্তু রাস্তাটা খুব ইজি হয়ে যায়, খুব দ্রুত বাচ্চা কিন্তু ফ্লুয়েন্ট হতে থাকে। তো মেন সমস্যাই হয় বাচ্চাকে নন ভার্বাল থেকে ভার্বাল করা। এখন আসলে আপু আপনিও যেটা আগে বললেন, আমিও যেটা বারবার জোর দিলাম, অ্যাসেসমেন্ট। সো আমরা যেটা অ্যাসেসমেন্ট করি, যদি আমি আমার প্র্যাকটিসের দিক থেকে বলি বা আমি আমার অর্গানাইজেশন যেটা আছে, আমি যেখানে কাজ করি সেখানকার যদি আমি আমার প্রসিডিউরটা বলি, আমরা আগে আসলে বাচ্চাকে অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্ট করে আমি যেটা বললাম যে আমাদের অ্যাসেসমেন্টে প্রতিটা ধাপ আমরা ধরে 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 আমরা অ্যাসেস করি। আসলে ভার্বাল হওয়ার আগে আপনাকে মেইন জিনিসটা হলো যেটা হলো যে আপনাকে আপনার প্রি ভার্বাল যে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা বলি, যেটা যেটা হলো আই কন্টাক্ট আছে, অ্যাটেনশন আছে, তারপরে অ্যান্টিসিপেশন আছে, ইমিটেশন আছে, ভোকালাইজেশন আছে, হ্যাঁ এই জিনিসগুলোকে আপনার আগে ঠিক হতে হবে ফার্স্ট। আগে ঠিক তো হতে হবে, মানে প্রি হ্যাঁ, ভার্বাল স্কিল গুলোতে একদম স্কিলড হওয়ার আগ পর্যন্ত অ্যাকচুয়ালি সব ভার্বাল হবে না। অ্যাকচুয়ালি হয় না খুব একটা। অনেক সময় দেখা যায় যে আমরা কমপ্লেন করি যে আসলে দেখা যাচ্ছে যে আমরা তো স্পিচ থেরাপি নিতে এসেছি, সো স্পিচ থেরাপি নিতে এসে কেন এই এই সব ইস্যু নিয়ে কাজ করছি আমরা, আই কন্টাক্ট নিয়ে, ইমিটেশন নিয়ে। এই যে আপু আমি আপনাকে কথা বলতেছি, হ্যাঁ এটা হোক ভার্চুয়াল, এতে হোক আর যাই হোক, আমি কিন্তু আপনার দিকে বা কিন্তু এই এখানে আই কন্টাক্ট থেকেই হচ্ছে। ক্যামেরার মাধ্যমে আই কন্টাক্ট করছি, তারপর আমি এই যে অ্যাটেনশন নিয়ে বসে আছি, আপনার কথা আমি শুনছি, হ্যাঁ সেইভাবে আমি কথা বলতেছি। তো এই জিনিসগুলো হলো আপু আপনাকে একটা বাচ্চার আপনার স্পিচ আনার আগে আপনাকে এটা আনতে হবে। ধরেন সাপোজ একটা বাচ্চার প্রি ভার্বাল ল্যাঙ্গুয়েজেই আপনার সমস্যা, তখন আপু আমরা করি কি আগে প্রি ভার্বাল স্কিল গুলো নিয়ে কাজ করি। তারপরে আমাদের যে ধাপটা আসে ধরেন আপনার সেটা হলো আপনার রিসিপটিভ ল্যাঙ্গুয়েজ যেটা বলি আমাদের ক্লিনিক্যাল ভাষায়, সেটা হলো আপনার যেটা আমরা যদি সহজ ভাষায় বলতে চাই আন্ডারস্ট্যান্ডিং। এখন আন্ডারস্ট্যান্ডিং আপু একটা আমি যদি সহজভাবে বুঝাতে চাই, এই যে আমি আপনি কথা বলছি বা আমাকে কেউ কিছু বলছে, সেটা তো আপনাকে বুঝতে হবে বা আমাকেও বুঝতে হবে, তারপরে তো আমি একটা আসলে অ্যান্সার দিব বা বুঝবো জিনিসটা কি। এখন কথার কথা দেখা গেল আমার হাতে এটা কলম, আমি বলতে পারি কলম, কিন্তু এটা যে কলম সেটা আমি জানি না। সো দেখা গেল যে আমি হয়তো বা একটা গ্লাসকেও কলম বলছি বা আমার বাবাকেও আমি কলম বলছি, মাকেও কলম বলছি, তো সেটা কিন্তু আপু আসলে ফাংশনাল কমিউনিকেশন বুঝে হলো না, মিনিং সেই কথা হলো বলে না। হ্যাঁ সেটা বলেও কিন্তু লাভ হলো না, ওই কথাটা বলেও কিন্তু আপনার লাভ হলো না। সো আপনার হলো কি সেকেন্ড ধাপটা হলো যে আপনাকে বাচ্চা আপনার হলো আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হতে হবে। তো ধরেন যদি একটা বাচ্চা আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তাহলে আমরা পরের স্টেপটা নিয়ে কাজ করি। আর যদি আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম থাকে, তাহলে আমরা আন্ডারস্ট্যান্ডিংটা আগে ঠিক করি আসলে। তারপরে যদি ধরেন আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তারপরে আসলে ধাপ আসে হলো আপনার বেসিক্যালি যদি আমরা দেখি, তাহলে তারপরের ধাপটা আসে হলো আপু আপনার হলো এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ। ধরেন আমার প্রি ভার্বাল স্কিলও ভালো, আমার রিসিপটিভ ল্যাঙ্গুয়েজও ভালো, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিংও ভালো। এরপরে কি আমরা এক্সপেক্ট করতে পারি, বাচ্চা আসলে ভার্বালি মুখ দিয়ে কথা বলবে। হ্যাঁ, যেহেতু সে তার প্রি রিকুইজিট যে কোর্সগুলো আছে সবগুলো সে তার কমপ্লিট। কিন্তু তার আগে আপু একটা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো আমাদের দেশে দেখছি, প্লাস আমি অন্যান্য দেশের বাইরেও দেখেছি যে আমরা বড় একটা জিনিস মিস করে যাই, সেটা হলো আমাদের ওরাল মোটর সেন্সরি ইস্যুটা। হ্যাঁ,
হুম। আপনি হলো আপু, আপনি অনেক হয়তোবা দেখেছেন, হয়তোবা অনেক প্যারেন্টস কে আপনি দেখেছেন, বা আমরা অনেক প্যারেন্টস দেখি যে আচ্ছা ভাইয়া আমাদেরকে আচ্ছা আসে যে আচ্ছা ভাইয়া আপনার তো অনেক ধরনের আসলে প্রবলেম ফেস করতেছি, যে দেখা যায় যে বলে যে আমার বাচ্চা তো সবকিছু বুঝে, আমার বাচ্চা সবকিছু ইমিটেট করতে পারে, আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, কিন্তু তারপরে সে বলছে না কেন, কথা বলে না কেন। হ্যাঁ, ওই যে কিন্তু ওরাল আপু, মোটর সেন্সর হ্যাঁ, ইস্যুস। ওরাল মোটর সেন্সর, এটা অপু হয় কি আমাদের আমাদের দেশে আমরা অনেকে এটাকে মিসগাইডেড করি বা আমরা এটাকে আসলে ইগনোর করি। হ্যাঁ, কিন্তু আপু ওই বিষয়টা খুবই জরুরি। সো আপনি হলো যে ধরেন আপনার সবকিছু বুঝতেছেন, সবকিছু ইয়ে করতেছেন, কিন্তু আপনার জিহ্বা বা মুখের আপনার ভয়েস বক্স যেটাকে আমরা বলি ইভিউলা, বা আপনার ঠোঁট, আপনার মাসেল গুলা, জ মাসেল, আপনার এগুলো যদি ঠিকভাবে প্রপার ভাবে আপনাকে রেসপন্স না করে বা আপনাকে সাহায্য না করে, তো আপনি কিন্তু ডেলিভার করবেন কিভাবে, আপনি এক্সপ্রেসিভ হবেন কিভাবে, হতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। সো এই বিষয়টা হলো যে খুবই জরুরি। আর আসলে আমাদের দেশে আসলে এই বিষয়টাকে অনেকেই অনেক প্র্যাকটিশনার যারা কাজ করছে তারা এটাকে আসলে অ্যাভয়েড করে যায়। তবে এই জিনিসটা আসলে খুবই জরুরি, যে দেখা যায় যে বাচ্চার এই ওরাল মোটর ইস্যুগুলো নিয়ে আসলে কাজ করতে হয়। সো আমি যদি একটা অটিজম বাচ্চা ধরি বা নন ভার্বাল একটা বাচ্চা ধরি, আমি যেহেতু ফার্স্টেই বলেছিলাম যে নন ভার্বাল হলে অবশ্যই বাচ্চা আদার্স প্রবলেম গুলো থাকতে পারে, থাকার চান্সেস কিন্তু 95% আমরা ধরে নিতে পারি যে আদার্স প্রবলেম থাকে। তো আদার্স প্রবলেম থাকলে আপু অনেক ধরনের সেন্সরি ইস্যু চলে আসে। সো বাচ্চাদের ফিজিক্যাল সেন্সরি ইস্যুর সাথে সাথে ওরাল মোটর সেন্সরি ইস্যু থাকে। সো ওই ওরাল মোটর সেন্সরি ইস্যুগুলো আমরা বিভিন্ন থেরাপি টেকনিকের মাধ্যমে বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইউজের মাধ্যমে আমরা এই সেন্সরি ইস্যুগুলোকে কমিয়ে নিয়ে আসি। আস্তে আস্তে বাচ্চার যে জড়তাটা থাকে মুখের, সেটা রিডিউস হয়ে যায় এবং তখন দেখা যায় যে বাচ্চারা অটো আসলে কথা বলতে শুরু করে। তো এই কতগুলো ধাপের মাধ্যমে আসলে আমরা আপু একটা নন ভার্বাল বাচ্চাকে পুরোটা বিশ্বাস ভার্বাল হবে। করার দিকে আসলে নিয়ে যাই তাহলে আসলে। এক্ষেত্রে বাসায় অ্যাক্টিভিটিস কিরকম হতে পারে? যে এখন তো লকডাউন চলছে, ব্যাপারটা এরকম জি আমি জি। বলতে চাচ্ছি যে এখন যেহেতু সবকিছু বন্ধ, হয়তো একটা বাচ্চা ছোট 2 বছর বয়স, তারকে নিয়ে হুম হয়তো হুম। স্পেশালিস্টের কাছে যাওয়ার প্ল্যান করছিল তার প্যারেন্টস, সে হয়তো কোনো কথা বলে না। এখন দেশ তো অনেকদিন ধরেই বন্ধ এবং অনেকদিন ধরেই যেতে পারবে না। তো জি জি। সেক্ষেত্রে বাসায় যদি কিছু কাজ শুরু করতে চায়, যে আমার নন ভার্বাল বাচ্চা, আমি এমন কিছু কাজ করি যেটাতে হয়তো বা তার কিছু ইমপ্রুভমেন্ট আসবে, তো হুম হুম। সেটা কি ধরনের কাজ প্যারেন্টস বাসায় করতে পারে? আপু আমি যেটা যেটা বললাম খুব যে ইজি হবে, মানে আমি যেটা যেটা তাদের বললাম জন্য আসলে, করাটা হ্যাঁ, সহজ। আসলে আসলে আপু সব বাচ্চাই তো আসলে ডিফারেন্ট, প্রতিটা বাচ্চা ডিফারেন্ট, আমরা তো সবাই জানি। এখন আমি যেটা আগে ফার্স্টে বললাম যে কোনো বাচ্চা হয়তো বা প্রিভার্বাল ল্যাঙ্গুয়েজ স্কিলে প্রবলেম, কোনো বাচ্চা রিসিপটিভে প্রবলেম, তারপরে কোনো বাচ্চা দেখা গেলো ওরাল মোটরের প্রবলেম, বা কোনো বাচ্চা দেখা গেলো যে সর্বোপরি এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজের প্রবলেম। সো আপনাকে আগে যেটা আমি বলবো যে সব বাচ্চা তো আসলে এক না। তো দেখা যায় যে এক না, সেহেতু থেরাপি গুলোও হ্যাঁ, সেম হবে না। সেম মানে হবে না, আমি যে হ্যাঁ। তো গদবাঁধা বলে দিব যে 3-4টা কাজে কোনোটা বাসায় করতে থাকেন, দেখা যাবে এক এক আমি বাচ্চার এক একটা প্রয়োজন। হ্যাঁ, আমি ধরেন বলে দিলাম যে এই কয়েকটা অ্যাক্টিভিটি আপনার বাসায় করতে পারেন। সো সেটা দেখা গেল যে করছে কিন্তু আসলে কোনো ইমপ্রুভমেন্ট আসছে না, বা তখন দেখা গেল যে মিসগাইডেড হতে পারে। তো আমি আগে আপনাকে ক্লিয়ার করে আপনার আমাদের এই শোর মাধ্যমে যারা দেখছে বা এই ধরনের কোনো প্যারেন্ট যদি থাকে, আমি অবশ্যই আগে আপনাকে বলবো যে আগে হলো আপনার বাচ্চার লেভেলটাকে আপনি দেখেন। আমি যেভাবে আপনি ধরে ধরে বললাম যে আপনার বাচ্চা আই কন্টাক্ট আছে কিনা, বা অ্যাটেনশন আছে কিনা, বা ইমিটেশন করে কিনা, এই জিনিসগুলো আপনি দেখেন। যদি মনে হয় যে না ওকে আমার বাচ্চা 80% মনে ওভারঅল, বা মনে হয় যে 100% এই বিষয়গুলো ওকে, তাহলে আপনি দেখতে পারেন ওকে। যে বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং কি। হ্যাঁ, যদি আপনার বাচ্চা ধরেন আপনার প্রিভার্বাল বা ওগুলোতে সমস্যা বা ওই ল্যাঙ্গুয়েজ স্কিল গুলোতে সমস্যা, তখন আপনি আপু করতে পারেন যে আপনি হলো বাচ্চার সাথে আই কন্টাক্ট বাড়ানোর জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে, আপনার খেলাধুলার মাধ্যমে, বাবলস ব্লোয়িং এর মাধ্যমে, বা দেখা গেল যে বল আদান প্রদানের মাধ্যমে, বা বল থ্রোয়িং এর মাধ্যমে আপনি বাচ্চার আই কন্টাক্ট বাড়াতে পারেন। প্লাস অ্যাটেনশন বাড়ানোর জন্য দেখা যায় যে অনেক ধরনের অ্যাটেনশন গেম আমরা খেলি, পাজল গেম খেলতে পারি। তারপরে দেখা যায় যে আরেকটা খুবই ভালো অ্যাটেনশন বাড়ানোর জন্য যেটা কাজ করে, যে আমরা বাচ্চাদের যদি যদি ড্রয়িং বা পেন্সিল দিয়ে কোনো কিছু আঁকানো বা কালার করাতে পারি, তখন আমাদের অনেকগুলো সেন্স আসলে একসাথে কাজ করে, জয়েন্ট অ্যাটেনশনটা আমাদের কাজ করে ভালো। তো আমরা এই ধরনের অ্যাক্টিভিটিস গুলোর মাধ্যমে বাচ্চার অ্যাটেনশন বাড়াতে পারি। তারপরে হ্যাঁ, দেখা গেল যে বাচ্চা, হ্যাঁ, জি আপু, বলছিলাম যে হ্যাঁ, জয়েন্ট অ্যাটেনশনের ব্যাপারটা, এটা খুব প্রয়োজন কথা বলতে পারার জন্য। খুবই জরুরি এটা আপু। না হ্যাঁ, একটা অ্যাটেনশনের মধ্যে আসলে ভাগ রয়েছে, অনেকগুলো ভাগ রয়েছে। তার মধ্যে জয়েন্ট অ্যাটেনশনটা মাস্ট। জয়েন্ট অ্যাটেনশনটা আমি একটু সংক্ষেপে বলি। জয়েন্ট অ্যাটেনশন হলো একসাথে তো আমরা অনেকগুলো কাজ করি, আমরা তো যখন কথা বলি শুধু খালি কথাই বলি না, আমি তাকাচ্ছি একদিকে বা লিখছি একদিকে বা আরো অনেকগুলো কাজ করছি, তো একত্রে সবগুলো কাজেতে একটা অ্যাটেনশন দেওয়াটাকে আমরা বলি আসলে জয়েন্ট অ্যাটেনশন। মানে অনেকগুলো কাজে আমরা প্রপার ওয়েতে অ্যাটেনশন দিতে পারছি। সো অনেক এই শিশু জিনিস এটা পারে না, একসাথে সব না দিকে পারে না, অ্যাটেনশন দিতে পারে না। একদিকে তখন পারে না, যেটা হ্যাঁ। হয়
তারা স্কিপ করে দেয়, অন্য অ্যাটেনশনটা দিচ্ছে। খুবই সুন্দর আপু যে এটা বললেন আপনি, এটাই হয় বেশিরভাগ টাইমে যখন অ্যাটেনশন প্রপার ওয়েতে দিতে পারে না, তখন দেখা যায় যে আপনি একটার পর একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন, সে এটা স্কিপ করে চলে যায় বা ওইটার প্রতি আগ্রহ হারায় ফেলে। সো দেখা যায় যে এই কারণে জয়েন্ট অ্যাটেনশনটা আসলে দরকার। তো জয়েন্ট অ্যাটেনশনের জন্য আপু আমি যেটা বললাম যে আপনি ড্রয়িং করাতে পারেন বাচ্চার সাথে, এখন যেহেতু আমরা লকডাউনে তারপরে বাসায় বসে টার্ন আছি। টেকিং এর মানে বল দেয়া নেয়া, যে টার্ন বল টেকিং, দেওয়া নেওয়া, এই হ্যাঁ, হ্যাঁ টার্ন চিন্তা টেকিংটা করলে করতে খুব পারেন। সিম্পল একটা খেলা মনে হয় যে এইটার মধ্যে না এমন না, কি আছে যেটা দিয়ে একটা বাচ্চা কথা বলবে, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাই আপু যে টার্ন বললাম, এগুলো টেকিং হলো আসলে শেখাটা। প্রিরিকুইজিট আসলে, হ্যাঁ, এগুলো হলো আপনার বাচ্চাকে ভার্বাল করে তুলতে হেল্প করবে। সো প্রি ভার্বালের পরে যদি আপনি আন্ডারস্ট্যান্ডিং এর দিকে আসেন, যেটা আমি বলি, বা রিসেপটিভ ল্যাঙ্গুয়েজের কথা যদি আমি বলি, সেখানে আপনি হয়তো বা কিছু বেসিক কাজগুলো করতে পারেন, আপনি বাচ্চাদেরকে হয়তো বা চিনাতে পারেন। এই যে যেমন আমি যেটা বললাম যে এটা কলম, হ্যাঁ, বাচ্চাকে এটা বুঝাতে পারেন যে বাবা এটা কলম, এটা দিয়ে আমরা লিখি, এখান থেকে কালি বের হয়। তারপরে দেখা গেল যে আপনি বাসায় নর্মাল যেটা আপনি হয়তো বা প্যারেন্টসরা আমরা যেসব কাজগুলো করছি বা টিভি যদি দেখি আমরা, তখন আমরা বুঝাতে পারি যে এটা টিভি, এটা আমরা আসলে সবাই দেখি, প্লাস এটা রিমোট, এটা দিয়ে এটা অন করতে হয়। তারপরে দেখা গেল যে আমরা বিশেষ করে মারা যখন আসলে দেখে কিচেনে কাজ করি, তখন একটু আমরা যদি বাচ্চাটাকে নিয়েও আমরা যদি সাথে থাকি, আমি রান্না করছি, হ্যাঁ এটা রান্নার জিনিস, এইভাবে যদি আপুর জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিং গুলো আমরা একটু বাড়াতে থাকি বাচ্চার, আমার মনে হয় যে এই লকডাউনে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য খুব ভালো কাজ করবে। আর আচ্ছা, যেটা মানে আপু, আমাদের ডেইলি ওয়ার্কের সাথে যদি তার সাথে আমরা সেলফ টক কিংবা প্যারালাল টক করি, হ্যাঁ এটা হলো যেখানে আপু আমরা আমরা বলি যে হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা সবকিছু হলো বলে বলে করা। বলে বলে করা, হ্যাঁ আসলে এটাই আর কি আমি সহজভাবে বলতে যাচ্ছি, যার অনেক সময় দেখা যায় ক্লিনিক্যাল টার্ম গুলো বললে অনেকে হয়তো বুঝতে পারবে না, এই হ্যাঁ কারণে আমি হ্যাঁ বললাম যেটা আপনি বললেন আপু, সেলফ টক, প্যারালাল টক, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমরা ওদের সাথে করতে পারি, বাচ্চাদের সাথে করতে পারি। প্লাস ধরেন আন্ডারস্ট্যান্ডিং এ যদি কোনো ধরনের প্রবলেম না থাকে, আপনার যদি মনে হয় যে ওরাল মোটর সেন্সরি ইস্যুতে প্রবলেম মনে হচ্ছে, তখন আপনি একটু হয়তো বা ওরাল মোটর সেন্সরি ইস্যুটা খুবই জটিল আপু, একটু সূক্ষ্ম জিনিস, এটা আসলে আপনার এটাতে এক্সপার্ট না হলে আপনি এটাতে আসলে কাজ করতে পারবেন না। কারণ হলো কি, আমাদের প্রতিটা মাসল, মুখের ভিতরে মাসল ধরে ধরে আমরা স্পেসিফিক ভাবে কাজ করি। তো তো দেখা যায় যে এটা একটু এক্সপার্টদের কাছ থেকে অ্যাসেসমেন্ট করানোর মাধ্যমে বা তাদের ওপিনিয়ন নেওয়াটাই ভালো। অনেক দেখা যায় আমরা যদি ভুল মাসল গুলাতে স্টিমুলেশন দিই, তাহলে দেখা যায় যে অনেক ধরনের বিহেভিয়ার শুরু করে, থুতু দিতে পারে, কামড় দেওয়ার টেন্ডেন্সি চলে আসতে পারে, হ্যাঁ, বা দেখা গেল লালা পড়া বা স্যালাইভা বের হওয়ার টেন্ডেন্সি চলে আসতে পারে। তো এই জিনিসটা একটু ট্রিকি। সো যারা আসলে যারা এগুলোর উপরে যারা কাজ করে বা সার্টিফাইড, তাদের কাছ থেকে আসলে এটা একটু অ্যাসেসমেন্ট করে নেওয়া উচিত। তারপর আপু কিছু বেসিক এক্সারসাইজ গুলো আমি বলতে পারি। আপনি একটা বাচ্চার ওরাল মোটর সেন্সরি ইস্যু আছে কিভাবে আপনি বুঝবেন? সবচেয়ে বড় বিষয়, যেটা সিম্পল একটা বিষয়, যেটা আমি বলে দেবো, যে বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং ভালো, সবকিছু বুঝে, বাচ্চা এখনো কথা বলতে পারছে না, হ্যাঁ, তাহলে অবশ্যই আপনি ধরে নিতে হবে যে বাচ্চার হয়তো বা ওরাল মোটর ইস্যুতে প্রবলেম আছে, এই কারণে বাচ্চা যখন এক্সপ্রেস করতে যাচ্ছে, ডেলিভার করতে যাচ্ছে কথাটা, সে বলতে পারছে না। সো বলতে পারছি। হ্যাঁ, বলতে পারছে না, তখন তার মানে আপনাকে ধরে নিতে হবে আমার বাচ্চার ওরাল মোটরের প্রবলেম আছে। এছাড়াও আপনি দেখবেন যে অনেক বাচ্চা দাঁত ব্রাশ করতে চায় না ঠিক মতো, তারপর অনেক বাচ্চা দেখা যায় ফ্রুটস খেতে চায় না, হ্যাঁ, তারপরে দেখা যায় যে খুব মানে স্পেসিফিক কিছু খাবার খায়, এর বাইরে কিছু খেতে চায় না। তারপরে দেখা যায় যে মুখে হয়তো সবসময় আঙ্গুল দিয়ে রাখে, বা শক্ত একটা কোনো জিনিস দিয়ে খোঁচায়, বা দেখা যায় যে কামড় দেওয়ার টেন্ডেন্সি থাকে, বা দেখা যায় যে ঠিকভাবে প্রপার ভাবে দাঁত, জিহ্বা বা আমাদের ঠোঁটগুলো ঠিকভাবে সে নাড়ায় না। এই ধরনের যদি আপনি প্রবলেমস গুলো দেখেন, তাহলে আপনি ধরে নেবেন, আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন যে আপনার বাচ্চার ওরাল সেন্সরি ইস্যুতে অনেক হিউজ প্রবলেম রয়েছে। সো এই আচ্ছা, এই বিষয়গুলো ওরাল সেন্সর ইস্যুটা আমরা দূর করব কিভাবে? এটা থেরাপি কি সবই বিভিন্ন রকম ফেশিয়াল ম্যাসাজের মাধ্যমে? আসলে আপু ফেসিয়াল মাসাজটা আমাদের কাজ করে, ফেসিয়াল মাসাজটা আসলে আমাদের বেসিক্যালি কাজ করে হলো আমাদের আউটার মাসল গুলা, বা আমাদের যে এই যে চামড়ার যে লেয়ারটা বলি আমরা, এগুলাকে আসলে ওয়ার্ম আপ করার জন্য, স্পিচের জন্য স্পেসিফিক কিছু জায়গায় যদি আমরা ফেসিয়াল মাসাজ করি, তাহলে দেখা যায় যে এই জায়গাগুলো আসলে ওয়ার্ম আপ হয় কথা বলার জন্য। কিন্তু আমাদের মেইন ইয়াটা হলো যে মাসল গুলা যেগুলো আমাদের আসলে কথা বলার জন্য রিলেটেড, সেগুলো আমাদের সব মুখের ভিতর, এই ভিতর গুলাতে। তো এই ভিতর মাসল গুলাকে আমরা আসলে ওইভাবে আসলে আমরা একটা অ্যাসেসমেন্ট করি, অ্যাসেসমেন্টের পরে আমরা কোন মাসল গুলাতে প্রবলেম, সেগুলো আমরা আইডেন্টিফাই করি, এবং সেই মাসল গুলাকে আমরা ইনঅ্যাক্টিভ থাকে, বা সেন্সরি ইস্যু জিনিসটা হলো যে আপনার হয় মাসেলটা ঠিকভাবে কাজ করছে না, ইনঅ্যাক্টিভ, অথবা আমরা শিরশিরে ভাব বলতে পারি, দেখা যায় সবসময় ইরিটেট করে বাচ্চাদেরকে। সো দেখা যায় যে বাচ্চারা এই কারণে আপু কি হয়, মেন্টালিও তারা দেখা যায় যে অনেক বিরক্ত থাকে। সো দেখো আপনি খুব স্বাভাবিক, আপনি একটা চিন্তা করেন যে আপনার দাঁতে অনেক সময়, আমার এখন এটা খুব কমন প্রবলেম যে শিরশিরে ভাব থাকে দাঁতে। তো এটা হলে শিশির কেমন লাগে? অনুভূতি জিনিসটা, এবং ওদের এটা প্রচুর খুবই হয়। খুবই খুবই হ্যাঁ, বিরক্তিকর একটা সেন্সরি বিষয়। হ্যাঁ, ইস্যুটাই তো আমাদের এটা। আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই বিরক্তিকর একটা বিষয়। সো আপনি হলো যে একটা চিন্তা করেন, একটা বাচ্চা সে কথা বলতে পারছে না বা সে এক্সপ্রেস করতে পারছে না, তার জন্য এটা প্রতিনিয়ত হচ্ছে, তাহলে কতটা পেইনফুল।
তার জন্য। সো দেখা যায় যে এগুলোর জন্য অনেক সময় বাচ্চা দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে অ্যাবনর্মাল বিহেভিয়ার গুলো করে ফেলে, কোনো কিছুতে কামড় দেয় বা মুখে কোনো কিছু দিয়ে রাখে বা বিরক্ত এটা হয়, অনেক চিল্লাচিল্লি করে, বাচ্চা শাউটিং দেখা করে। যায় যে হ্যাঁ যে হ্যাঁ। কামড়ায়, মানে হয়তো হুম। বা নিজের বডি কামড়ায় কিংবা কিছু একটা বডি চিমুক কামড়ায় জিনিস বা শক্ত জিনিস কামড়ায়। শক্ত জিনিস হুম। কামড়ায় কিংবা কিছু একটা মুখে দিয়ে রাখতে চায়। এটা হ্যাঁ। পুরাই আসলে একটা তো সেন্সিটিভ ইস্যু আমি আপু ওরাল যেহেতু মোটর। এখন আসলে আমরা লকডাউনে আছি, তো আমি কিছু যেগুলো বেসিক আর কি, আর হলো ওরাল মোটরের প্রতিটা জায়গার হলো থেরাপি গুলো একটু ডিফারেন্ট। হ্যাঁ, প্রতিটা জায়গার জ মাসেলের থেরাপি একরকম, তারপর আপনার টাঙের একরকম, লিপের এক ধরনের। সো এটা হলো আপু ডিফারেন্ট। তো এই কারণে আমি একটু বেসিক কিছু আমি জিনিসগুলো বলে দিচ্ছি যেগুলো আপনারা বাসায় করতে পারেন। এক বড় বিষয় যেটা হলো যে আমরা বাচ্চাদেরকে যেটা বলি পাফ চিক বা আমরা গাল ফুলানো বলতে পারি, এভাবে 10 সেকেন্ড করে বাচ্চা বা আস্তে আস্তে এটাকে বাড়ানো, 10 থেকে 15 সেকেন্ড, 12 সেকেন্ড বা 20 সেকেন্ড এইভাবে বাড়ানো, এটা করতে পারি। এটা করলে হয় কি, আমাদের একটা বাতাসের চাপ গিয়ে আমাদের দেখা যায় যে এই আমাদের মুখের যে জ মাসল গুলো আছে এগুলাতে একটা প্রেসার ক্রিয়েট করে, তখন দেখা যায় যে একটা মানে কিন্তু যে ধাক্কার মতো বাচ্চাটা লাগে। বোঝে না, যে বাচ্চা আপু সে বিষয়টা বোঝে আপু তার সেটাই তো আমি ক্ষেত্রে আগে বললাম কিভাবে যে যেটা আগে বললাম যে যে বাচ্চা বুঝে না, আন্ডারস্ট্যান্ডিং ধরেন নাই? আন্ডারস্ট্যান্ডিং নেই, সেই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কাজ করতে হবে। তারপরও আমরা হলো যে আমরা বিভিন্ন ধরনের টুলস ইউজের মাধ্যমে আসলে দেখা যায় যে যে সকল বাচ্চারা আসলে বুঝে না, ফুলাতে পারে না, বা দেখা গেল হুম, তাদের জ মাসল খুবই উইক, তারা গাল ফুলানোটাই করতে পারছে না, তো করতে তাদেরকে আমরা পারছে না। বিভিন্ন থেরাপিটিক টেকনিকের মাধ্যমে প্লাস বিভিন্ন আর সেটার টুলস টুলস ইউজের আছে মাধ্যমে, যে টুলস মুখের ভিতরে দিয়ে হ্যাঁ। টুলসের মাধ্যমে আমরা এটাকে আসলে আস্তে আস্তে বাচ্চাদেরকে এগুলোকে অ্যাক্টিভ করে ফেলি। তো যাই সকল বাচ্চা, আমি যেটা বলছি যে ইন জেনারেল, যে ধরেন হয়তো বা গাল ফুলাতে পারে বা দেখা গেল যে সে বেলুন ফুলায় বা ফু দিয়ে দেখা যায় যে বাবলস ফুলাতে পারে, সেই সকল বাচ্চার ক্ষেত্রে আপনি আস্তে আস্তে দেখা যেতে পারে গাল ফুলানো এটা করতে পারেন। প্লাস হলো যে সকল বাচ্চার যারা আন্ডারস্ট্যান্ডিং ভালো না, আপনি যেটা বলেন যারা বুঝে না, তাদের ক্ষেত্রে হুম। প্যারেন্টসরা হয়তো বা তাদেরকে যদি রোল মডেল করে দেখায়, হ্যাঁ, যে দেখো বাবা আমি গাল ফুলাচ্ছি, এইভাবে ফুলাচ্ছি, দুইটা ছোট চাপ দিয়ে বাতাসটাকে ধরে রাখতে হবে, গাল ফুলাতে হবে, এইভাবে আসলে বাচ্চার আন্ডারস্ট্যান্ডিংটা বাড়িয়ে এটা করতে পারে। হুম। এটা একটা আপু এটা খুব ভালো। জেনারেল, এটা একটা আপু জেনারেল আপনি টেকনিক বললাম। আরেকটা যেটা হুম। করতে পারে প্যারেন্টস হিসেবে, যেটা আপনি করতে পারে সেটা হলো যে আপনার আমরা যেটা বলি রাসবেরি ট্রেনিং, এটা হলো লিপের একটা খুবই ভালো একটা এক্সারসাইজ, এরকম আর কি। সো দেখা যায় যে কি হয়, এই যে আমরা কথা বলার সময় আমাদের কিন্তু অনর্গল কিন্তু আমাদের লিপস দুইটা কিন্তু মুভ করে। হ্যাঁ, সো দেখা যায় যে যাদের লিপ মাসলের সেন্সরি ইস্যু আছে বা উইক যাদের, তারা কিন্তু এইভাবে ওরা মুভ করতে পারে না। পরে দেখা যায় যে ওই বাইলেবিয়াল সাউন্ড, যেটা যেটা বাইলেবিয়াল সাউন্ড বলতে হলো যে ঠোঁট দিয়ে আমরা যে সাউন্ডগুলো বলি, বাবা, ক মা, ম বা প, ম, যে সাউন্ডগুলো, সেগুলো। সো দেখা যায় যে এই সাউন্ডগুলো অনেক বাচ্চা করতে পারে না, কারণ দেখা যায় যে তাদের ঠোঁটগুলো উইক থাকে। তো আপনি এই এক্সারসাইজটা বাসায় করাতে পারেন, হ্যাঁ, বিভিন্ন ভাবে। তারপরে দেখা যায় যে আপু আরেকটা যেটা আমরা বলি যে থার্মাল স্টিমুলেশন টেকনিক বলি, এটা আসলে খুবই সহজ। বাসায় দেখা যায় যে আপনি একটা বাচ্চাকে যারা হলো আন্ডারস্ট্যান্ডিং ভালো বা দেখা যায় যে কুলি করতে পারে, সবকিছুই ভালো, তাদের ক্ষেত্রে আপনি করতে পারেন কি, একটু আপনার হলো একটা গ্লাসে আপনার একটু হালকা কুসুম গরম পানি রাখলেন আর একটা নর্মাল জেনারেল ঠান্ডা পানি রাখলেন। তো দেখা যায় যে আপনি কুসুম আচ্ছা। গরম পানিটা নিয়ে সে কুলি করলো বা মুখে কিছুক্ষণ ধরে রাখলো, তাহলে হবে কি, একটা গরম যে গরম পানির যে একটা সেন্সেশন সে এটা বুঝতে পারবে। প্লাস হলো আপনার যেগুলো ইনঅ্যাক্টিভ মাসেল গুলো থাকবে মুখের ভিতরে, সেগুলো আস্তে আস্তে স্টিমুলেশন পাবে। ঠিক একবার হলো ঠান্ডা, একবার গরম পানি, একবার ঠান্ডা পানি, একবার গরম একবার ঠান্ডা, তাহলে হবে কি, ঠান্ডা গরম ঠান্ডা গরম, এই যে একটা সেন্সেশন, পার্থক্যটা বুঝবে। পার্থক্যটা বুঝবে। এবং দেখা যাবে যে আমাদের যে মুখে যদি কোনো ইনঅ্যাক্টিভ বা সেন্সরি মাসল গুলা, যদি সেন্সরি ইস্যু থাকে বা ইনঅ্যাক্টিভ মাসল থাকে, তখন দেখা যায় যে সেগুলো আসলে স্টিমুলেশন পাবে, পেয়ে সেগুলো আস্তে আস্তে অ্যাক্টিভ হবে। তো এগুলো আপু কিছু বেসিক কাজ করাতে পারে। তারপরে আরেকটা যেটা বড় বিষয় যেটা হলো ব্লোয়িং করানো, ফু দেওয়া। হ্যাঁ, ফু দিয়ে আপনার দেখা যেতে পারে যে আমরা চাইলে কিছু টিস্যু কাগজ ছিঁড়ে বাচ্চাকে বলো ফু দিয়ে উড়িয়ে দাও, বা দেখা গেল যে কোনো একটা আপনার কি বলে এটা, ধরেন মোমবাতি রাখলাম, ফু দিয়ে সেটা নিভালো। প্লাস হলো যে আপনার বাবলস ব্লো করলো, এইভাবে আসলে বাচ্চার আপনি হলো ব্লোয়িংটা বাড়াতে পারেন। ব্লোয়িং এর ক্ষেত্রে হয় কি, অনেকগুলো মাসল একসাথে কাজ করে। এটা হয় কি, ফু দিলে আমাদের ঠোঁটটা কিন্তু রাউন্ড হচ্ছে, এই একটা। প্লাস হলো আমাদের যে লাঞ্চ থেকে বাতাসটা, বাতাসটা কিন্তু আপনার ভয়েস বক্সের মাধ্যমে এখান থেকে বের হয়ে কিন্তু আপনার ফুটা বাতাসটা বের হচ্ছে। প্লাস হলো আমাদের যে এই যে জ মাসল গুলা, এগুলাতেও কিন্তু আপনি একটা স্টিমুলেশন পাচ্ছেন। সো এই কিছু অ্যাক্টিভিটিস গুলা করলে আমার মনে হয় যে বাচ্চারা বা এখন যারা লকডাউনে বসে আছে, এই ধরনের অ্যাক্টিভিটিস গুলা করলে আপনারা অবশ্যই বাচ্চার কোনো না কোনো উপকার পাবেন। উপকার পাবে এবং স্ট্র দিয়ে পানি খাওয়া, এটাও একটা স্ট্র দিয়ে খেতে স্ট্র দিয়ে, এটা এটা করলে ঠিক উল্টাটা, ফুয়ের উল্টাটা হবে। ফুয়ের উল্টাটা হবে, সেটা হবে যে আপু আচ্ছা, আমরা কিছু এভাবে। প্রশ্ন আছে মনে হয় হুম, ছোটখাটো, একটু পড়ে নেই। যেরকম জি জি অবশ্যই।
একটা প্রশ্ন আছে সুমন কুমার সরকার উনি করেছেন। সেটা হচ্ছে এই ধরনের বাচ্চাদের ডোপামিন নিঃসরণের কোনো সমস্যা আছে কিনা? ডোপামিন ডোপামিন নিঃসরণের আসলে এটা হলো আসলে আপু ডোপামিন জিনিসটা হলো যে আসলে এটা হলো মোর আপনার হলো মেডিকেল টার্ম। সো দেখা যায় যে এই ধরনের বাচ্চাদের এই ধরনের না, আসলে সব বাচ্চাদের না, আসলে যারা আমরা বেসিক্যালি অটিজম বা এডিএইচডি বাচ্চা থাকে তাদের দেখা যায় যে ব্লাডে ডোপামিনের মাত্রাটা একটু বেশি থাকে। সো দেখা যায় যে এই কারণে হলো যে আপনার বাচ্চাদের হাইপার অ্যাক্টিভিটি বেশি করে বা দেখা যায় যে চঞ্চল থাকে। সো ওদের বডি সাপোর্টটা ওইভাবে ভালোভাবে পায় না। সো এটা আসলে ডোপামিন নিঃসরণে অনেকগুলো উপায় রয়েছে, হ্যাঁ। তো মেডিকেল ইয়াটা আমার খুব একটা জানা নেই, যদি আমি যেহেতু আমি থেরাপিটিক্যাল এক্সপার্ট, আমি থেরাপি বিষয়টা আমি বলতে পারবো। থেরাপির যেটা বিষয়টা হলো যে আপনি হলো যে অকুপেশন থেরাপি করলে দেখা যায় তারা বিভিন্ন হেভি ওয়ার্কের মাধ্যমে, তারপরে দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে, হেভি অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদেরকে আসলে টায়ার্ডের মাধ্যমে বা বাচ্চাদেরকে মানে শরীর থেকে আসলে ঘামের মাধ্যমে এই ধরনের যে ব্লাড থেকে ডোপামিন গুলা কমিয়ে নিয়ে আসার কাজ করে। প্লাস হলো আপু কিছু আপনার যেটা আমরা ফুড মেনটেন করি, যেটা আমাদের বিভিন্ন নিউট্রিশনিস্টরা আসলে গ্লুটিন ল্যাকটিক ফ্রি আমাদের ফুড চার্ট দিয়ে দেয়। এই ফুড গুলো মেনটেন করলে আস্তে আস্তে ব্লাড থেকে আমাদের ডোপামিন গুলো চলে আসে। সো আমার মনে হয় যে যিনি কোশ্চেনটা করেছেন, সো আমার মনে হয় যে আপনি এইভাবে এই কাজগুলো করলে বা আপনি যদি একজন ভালো চাইল্ড নিউট্রিশনিস্টের কাছে একটা ডায়েট চার্ট করে নেন, বা আপনি ভালো একজন অকুপেশন থেরাপিস্টের কাছে যদি আপনি পরামর্শ নেন যে কি ধরনের অ্যাক্টিভিটি করলে ওর আপনার বডি থেকে ডোপামিনটা কমাতে পারবো বা হাইপার অ্যাক্টিভিটি রিডিউস করতে পারবো, সো সেই বিষয়টা আপনি ওনাদের কাছ থেকে জানতে পারেন। বাট আমার আসলে মেডিকেলি যে এটা ব্লাড থেকে ডোপামিন কমানোর কোনো ওয়ে বা টেকনিক আছে কিনা সেটা আমার আসলে জানা নেই। আচ্ছা, ঠিক আছে, এটা তো বোঝা গেল। আর হচ্ছে জি। আমাদের তাহলে আজকে বিষয় ভার্বাল নন ভার্বাল বিষয়টা মনে হয় মানে শ্রোতাদের কাছে পরিষ্কার হয়েছে, এবং সেটা আশা যে করছি। আশা করছি। আর নন ভার্বাল বাচ্চাকে যে চাইলে ভার্বাল করা যায়, চেষ্টা করা যেতে পারে অন্তত পক্ষে, সেটাও আ- আমরা আশা করতে পারি, এবং সেটা আসলে আশাটা ছেড়ে দেওয়া উচিত না। সবসময় চেষ্টা করতে থাকলে তার সবগুলো ল্যাকিংস যদি মানে পূরণ করে আনা যায়, সকল সমস্যাগুলো যদি ধরে 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 ঠিক করা যায়, তাহলে হুম। হয়তো তার স্পিড চলে আসবে। আপু আমি একটা কথা বলি এখানে, আমি একটু অ্যাড করি। আসলে কখনোই আমরা হোপলেস হই না বা আমরা হোপ ছাড়াই না। আমি যেটা বললাম আসলে যে বাচ্চার বয়স বেড়ে গেলে হয় কি আমাদের গোলটা অনেক বেড়ে যায় আসলে, হ্যাঁ। কিন্তু এমন না যে আসলে বাচ্চা আর কথা বলবে না বা বাচ্চা আমার ইমপ্রুভ করবে না, হ্যাঁ, এটা এটা আসলে কখনোই না। হ্যাঁ, আরেকটা যেটা হয় কি যে ওরাল মোটর ইস্যু গুলা, যেমন ধরেন আপনার বয়স হয়েছে, আমার বয়স হচ্ছে বা হয়েছে, আমাদের কি হয় মাসেল গুলা ঠিক হয়ে যায়। তারপরে আপনি ধরেন একটা জিনিস, আপনি একটা ইনঅ্যাক্টিভ একটা জিনিস, কথার কথা ধরেন প্যারালাইসিস আমি যদি চিন্তা করি, তো মুখের কোনো একটা মাসল ধরেন প্যারালাইসিস হয়ে আছে, কাজ করছে না, ইনঅ্যাক্টিভ। সেটাও ধরেন বছরের পর বছর বসে থাকতে 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 এটা কিন্তু আরো বেশি এটার লংজিবিলিটিটা কমে যায়। সো তখন হয় কি জিনিসটা চ্যালেঞ্জিং হয়ে যায়, টাফ হয়ে যায়, সময় বেশি লাগে, আমাদের গোল বেশি হয়ে যায়। হ্যাঁ, এটা একটা হয়, এই প্রবলেমটা হয়। কিন্তু এমন না যে আসলে বাচ্চার ইমপ্রুভ করবে না বা বাচ্চার কথা বলবে না, এই জিনিসটা কিন্তু কখনোই না। সো আমি যেটা বলবো যে কোনো প্যারেন্টস আসলে হোপ হারাবেন না, বয়স বেশি হয়ে গেলেও আপনার কোনো এটা নিয়ে আসলে এই ধরনের কোনো ধরনের আসলে রিসার্চ নেই বা কোনো ধরনের সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নেই যে আমার বাচ্চা আর কথা বলবে না। হ্যাঁ, হয়তোবা আমি বললাম যে একটু টাফ হয়ে যাবে জিনিসটা, বাট আপনার স্পিচটা আপনি আসবেই, হ্যাঁ। এটা একটা বড় জিনিস। আর একটা বড় জিনিস হলো যে যাদের এখনই যেটা মনে হচ্ছে, আমি যেটা বললাম যে সবসময় কিন্তু আর্লি ইন্টারভেনশন সবচেয়ে হলো সবচেয়ে ভালো দিক। এই ধরনের প্রবলেম গুলোর হলো বেস্ট সলিউশন হলো আর্লি ইন্টারভেনশন। সো আপনার যখনই আপনার বাচ্চাকে একটু হলেও প্রবলেম মনে হবে, প্রবলেম হোক বা না হোক, আপনার যদি মনে হয় আপনার চোখে বা আপনার কাছে মনে হচ্ছে যে আমার বাচ্চার মনে হচ্ছে যে একটু ডিফারেন্ট বা একটু প্রবলেম মনে হচ্ছে, আপনি অবশ্যই সাথে সাথে আপনি কোনো একজন ভালো এক্সপার্ট বা বিশেষজ্ঞ বা প্রফেশনালের সাথে কথা বললে আপনি তাকে দেখিয়ে নেন। দেখে যদি কোনো প্রবলেম না থাকে আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই যখনই ইনিশিয়াল স্টেজে হবে প্রবলেমগুলো আসলে মাইনরই থাকবে, তো দেখা যায় খুব দ্রুত আপনি এটা রিডিউস করতে পারবেন। সেটা ওভারকাম করা সম্ভব হবে। এটা যে কোনো অসুখের ক্ষেত্রে কিংবা আমাদের স্বাভাবিক জীবনেও যদি চিন্তা করি যে যে কোনো অসুখ কিংবা যে কোনো সমস্যা শুরুর দিকে সবকিছুই। কিন্তু সেটা ঠিক হুম। করা, সবকিছু শুরুর দিকে ঠিক করা অনেক সহজ হয়, কিন্তু আমাদের মানে সমাজটা এরকম কিংবা বাংলাদেশের পরিস্থিতি এরকম, আমরা বেশ পরেই শুরু করি ট্রিটমেন্টটা এসব বাচ্চার ক্ষেত্রে। আসলে হয় কি আজকাল আপু, আসলে আমরা তো এটা নিয়ে অনেক বাচ্চার সাথে, আমি তো অনেক বছর ধরে বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করছি, অনেক প্যারেন্টসের সাথে দেখা হয়। আমি দেখা যায় যে একদম রুট লেভেলে প্যারেন্টসদের সাথেও আমার কথা হয়, গ্রাম থেকে আসা একজন মানুষের সাথেও কথা হয়, প্লাস দেখা যায় যে অনেক এলিট ক্লাস মানুষজনের সাথেও কথা হয়। তা আমি সবাইকেই দেখছি আসলে
আমাদের অনেক এডুকেটেড প্যারেন্টস রয়েছে এবং অনেক বড় বড় মানুষজন রয়েছে বাংলাদেশের, তাদের মধ্যেও কিন্তু জিনিসটা এখনো ক্লিয়ার না। তারা ভাবে কি হয়তো বা আমার বাচ্চা তো আসলে দেরিতে কথা বলছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা অনেকেই বলে। আমি অনেকে বলে, নিজের এক্সাম্পল দেয়, আমিও তো অনেক দেরিতে কথা বলছি। আসলে হয় কি হ্যাঁ আপু, এটা বলে। আর আরেকটা জিনিস, অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে আমি বলতে পারি জি জি, স্পেশালি, সেটা হলো একটা কমন কথা আছে যে ছোট ছোট আরো অনেক বাচ্চাদের সাথে মিশাও তাহলে ঠিক হয়ে যাবে। বিষয়টা কি, অটিজমের না ট্রিটমেন্ট লাগে, থেরাপি লাগে। এটা শুধু ছোট বাচ্চাদের সাথে মিশে হয়তো কথা শিখে যাবে, কিন্তু বাকি অংশগুলো তো আরেকটা ছোট বাচ্চা ঠিক করে দিবে আপনার না। অটিজমের তার ক্ষেত্রে হয়তো হয় কি আপু, সেন্সরি ইস্যুস আছে, তার মাথার জনের প্রবলেম আছে, তার অনেক রকম প্রবলেম আছে, অ্যালার্জি ইস্যু থাকবে একটা অটিস্টিক বাচ্চার। তার ইন্টারনাল প্রবলেম গুলো তো ছোট বাচ্চাদের সাথে একসাথে মিশলে ঠিক হবে না। কিন্তু আর এই একটা অটিজমে আরেকটা রেস্ট্রিক্টেড। আরেকটা হয় কি আপু, যে অন্যান্য বাচ্চাদের সাথে মিশানো বা দেখা যায় যে একটা স্কুলে দিয়ে দেওয়া, এটা হলো আপু আপনার একটা একটা সাপোর্টিং রোল আপনার। হ্যাঁ, হ্যাঁ, এটা ধরেন আপনি শুধু সাপোর্ট করে, কিন্তু তাকে শুধু সোশ্যালাইজেশনে হেল্প করে। সোশ্যালাইজেশনে হেল্প করে, প্লাস ধরেন আপনি স্পিচ থেরাপি করাচ্ছেন, এখন বাচ্চাটাকে তো আসলে স্পিচটাকে এক জায়গায় গিয়ে ডেলিভার করতে হবে। তো আসলে বাচ্চা বা আমরা কিন্তু আমাদের পেয়ার গ্রুপ বা আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে থাকতেই বেশি পছন্দ করি। সেম বাচ্চারাও বাচ্চাদের সাথে মিশতে পছন্দ করে। তো দেখা যায় যে আমরা যদি একটা স্কুলে বা একটা ইয়াতে দিয়ে দিই, আমরা কোনো একটা জায়গায় দিয়ে দিই বাচ্চাদের সাথে মেশার জন্য, সেটা হয় কি বাচ্চাকে ওই স্পিচটা যে শিখলো সেটা ডেলিভার করতে সুবিধা হয়, সোশ্যালাইজেশনের সমস্যা সুবিধা হয়। কিন্তু এটা কিন্তু সলিউশন না, এটা আপনার একটা সাপোর্টিং রোল বা আপনাকে হেল্প করছে বাচ্চাটাকে আসলে ফাংশনাল হওয়ার জন্য। আপনার অটিজম বাচ্চা বা এডিএইচডি বাচ্চা বা যে কোনো নিউরোলজিক্যাল ডিফিকাল্ট বা যে ধরনের প্রবলেম আছে বাচ্চা, এই ধরনের বাচ্চাদের আপনার থেরাপি, এই ট্রিটমেন্টটা আপনার মাস্ট, এটা ছাড়া বিকল্প কিছু নেই। আর আদার্স যেগুলো আছে সেগুলো হলো কি আপনাকে হেল্প করবে এই অটিজম বাচ্চাদের ক্ষেত্রে বা আপনার এডিএইচডি বাচ্চাদের ক্ষেত্রে, এটা একটু হেল্প করবে। আর আপু আমি আরেকটা যেটা জিনিস একটু অ্যাড করতে যাচ্ছিলাম, যে আমি ওই যে যে কথাটা বলছিলাম যে প্যারেন্টসরা আমরা বলি যে আসলে আমিও তো দেরিতে কথা বলেছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সো আপনাকে সিচুয়েশনটা বুঝতে হবে আসলে আমার বাচ্চার যে গ্যাপটা কতটুকু। এখন আমার বাচ্চার বয়স হলো আপনার 4 বছর, কিন্তু সে কথা বলে হলো আপনার 1-1.5 বছরের বাচ্চাদের মতো, সিঙ্গেল ওয়ার্ডে একটা দুইটা কথা বলে। তো আপনি বুঝতে হবে যে গ্যাপ অনেক বেশি, তার মানে অবশ্যই তার কোনো না কোনো প্রবলেম হচ্ছে। হয়তো তার আদার্স কোনো প্রবলেম নেই, অটিজম নেই বা আদার্স কোনো নিউরোলজিক্যাল কোনো প্রবলেম নেই, কিন্তু দেখা গেল যে তার লার্নিং এ প্রবলেম হচ্ছে বা তার এনভায়রনমেন্টটা ঠিক না, লার্নিং ফ্রেন্ডলি না। সো এই গ্যাপটাকে আপনার ফিল আপ করার জন্য আপনি একজন ভালো আসলে স্পিচ থেরাপিস্টের পরামর্শ নিতে হবে। আর আরেকটা বড় বিষয় যেটা হলো যে আমাদের এই ভুল ধারণা থেকে আসলে বের হয়ে আসতে হবে, যে আসলে আমরা যদি চিন্তা করি যে আমার বাচ্চার আসলে প্রবলেম মনে হচ্ছে, আপনি এখনই যোগাযোগ করুন, না হলে দেখা যায় যে একটা সময় অনেক ধরনের সমস্যা হয়ে যায়, তখন আসলে আমরা অনেকটা কুলিয়ে উঠতে স্বাভাবিক পারি না। বাচ্চা। আমি বলতে চাই যে পারিবারিক ভাবে অনেক সময় মা বলতে থাকে যে আমার বাচ্চাটার সমস্যা আমার মনে হচ্ছে, কিন্তু দেখা যায় বাবা সাপোর্ট করে না, সে মানতে চায় না তার বাচ্চার কোনো সমস্যা, কিংবা হ্যাঁ হয়তো বা এটা তো, বাসার অন্যান্য লোকজন সাপোর্ট করে না, তখন দেখা যায় সময় মতো আর থেরাপিস্টের কাছে নেওয়া হয় না, নিতে নিতে 2 বছর দেরি। বাচ্চাকে হয়তো চাইছে 1 বছর কিংবা 1.5 বছর বয়স থেকে নিতে চাইছে, কিন্তু নিতে নিতে করে ফেললো 4 বছর বয়স। এইটা মানে আসলে আপু খুবই বেশি, খুবই একদম ইন জেনারেল যদি আমি বলি, নট অনলি যে আমাদের রুট লেভেলের মানুষজন বা আনএডুকেটেড পার্সন বা গ্রামের মানুষজনের মধ্যে এটা না, আমাদের সাধারণত ঢাকা শহরে শহরের প্লাস মানুষ, শিক্ষিত সব মানুষজনের সব ভিতরে জায়গায়, সব যে একটু জায়গায়। আগে যে বললা যে এই কথাটা, আমিও তো দেরিতে কথা বলতাম। যেরকম আমি একজন প্যারেন্টের কথা শুনে খুব মজা পেয়েছিলাম, এক মা সে আচ্ছা বলছে আচ্ছা, যে আমি নাকি ক্লাস 6 পর্যন্ত কথা বলতাম না। তো উনি যদি 6 পর্যন্ত কথা না বলে তাহলে উনি ক্লাস 6 এ উঠলো কিভাবে? সেটাই আসলে। তো এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে তো খুব সমস্যা। হ্যাঁ এটা সমস্যাটা একটা আপু, মেনে নিলে সমাধান সম্ভব। এটা আপু একটা খুবই বেশি দেখা যায়, যে প্রবলেম গুলো অনেক বেশি দেখা যায়। আর আমি যেটা বলবো যে আসলে একটা বাচ্চা আপনার অটিজম বা দেখা গেল যে নর্মাল ট্র্যাক থেকে আপনার বাচ্চা একটু ডিফারেন্ট মনে হচ্ছে, এটা আপনি ফার্স্ট কিন্তু স্পিচের মাধ্যমে বুঝতে পারবেন। আদার্স কোনো ওয়ে নাই বুঝার। হ্যাঁ, যে আপনার বাচ্চা হাইপার অ্যাক্টিভিটি করছে বা দুষ্টমি করছে বা দেখা যাচ্ছে যে বাচ্চা অ্যাটেনশন নেই। হ্যাঁ, একটা ছোট বাচ্চার অ্যাটেনশন কিন্তু কম থাকে অনেক সময়, অনেক জেনারেল টিপিক্যাল বাচ্চার অ্যাটেনশন কম থাকবেই। তারপর বাচ্চারা কিন্তু দুষ্টমি করবেই আপনার। হ্যাঁ, এটা কিন্তু খুবই টিপিক্যাল একটা বিহেভিয়ার। কিন্তু আপনার বাচ্চা যে ট্র্যাক থেকে একটু ডিফারেন্ট বা নর্মাল বাচ্চা থেকে একটু ডিফারেন্ট দিকে আগাচ্ছে, এটা কিন্তু আপনি অবশ্যই আগে ফার্স্ট স্পিচের মাধ্যমে বুঝতে পারবেন। সো আমি আচ্ছা, বলতে তাহলে চাই, কি হ্যাঁ আমরা এরকম বুঝবো যে একটা বাচ্চার স্পিচ একদম ঠিক আছে, সে প্রশ্ন করে সঠিক মতো উত্তর দেয়, কিন্তু সে হয়তো একটু হাইপার অ্যাক্টিভ, তার এডিএইচডি থাকতে পারে না, স্পিচ পুরো ঠিক আছে কিন্তু অ্যাটেনশন ডেফিসিট
হাইপার অ্যাক্টিভ, এরকম কি সে হতে পারে না? এটা আপু খুব বেশি হয়, এটা হয় অনেক সময় দেখা যায় যে স্পিচে হয় কি আপনার এডিএইচডি বাচ্চাদের ক্ষেত্রে হয় কি অনেক সময় দেখা যায় স্পিচ অনেক ভালো থাকে, দেখা যায় যে আপনার পুরোপুরি ভালো থাকে, তাদের দেখা যায় যে হাইপার অ্যাক্টিভিটি বেশি থাকে। তাদের হয় কি আপনার হলো যে আপনার এডিএইচডি বাচ্চাদের অনেক ক্ষেত্রে হয় কি স্পিচটা দেরিতে শুরু করে, কিন্তু দেখা যায় যে আস্তে 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 দেখা যায় যে এটাকে ওভারকাম করে আপনার হলো যে মেন সমস্যা হয়ে যায় এডিএইচডি বা অ্যাটেনশন ডিফিকাল্টিস। প্লাস আপনার হলো এডিএইচডি বাচ্চাদের হলো আপনার স্পিচের সাথে সাথে আপনার কিছু না কিছু প্রবলেম হয়। স্পিচ তো মানে শুধু এটা না যে আমি কথা বলছি সেটাই না, হ্যাঁ আপনার যে এই যে কনভারসেশন করা, এই যে ধরেন আমরা প্রায় 40 বা 50 মিনিট ধরে আমরা একটা একটা ফ্লুয়েন্ট একটা কনভারসেশন করছি, তো এডিএইচডি বাচ্চার ক্ষেত্রে কিন্তু কিন্তু কনভারসেশনে অনেক প্রবলেম হয়। হ্যাঁ, তো দেখা যায় যে হয়তোবা তারা শর্ট শর্ট সেন্টেন্সের মাধ্যমে কথা বলছে, তো লম্বা কথা বলতে গেলে বা একটা টপিক থেকে অন্য টপিকে যেতে যেতে গেলে তাদের তখন দেখা তারা যায় যে যেতে অনেক পারে ধরনের না, প্রবলেম হয়। সো এই তাদের ধরনের প্রবলেম। প্রবলেম গুলো হয়। এখন স্পিচ থেরাপি মানে এটাই না যে বাচ্চা কথা বলবে না, বাচ্চাকে কথা বলাই দিবে, সেটাই স্পিচ থেরাপি না। একটা বাচ্চা তার হলো লাইফ লিড করার জন্য যেই ধরনের ফাংশনাল কমিউনিকেশন দরকার, কনভারসেশন দরকার, সেটা হলো আমাদের সর্বোচ্চ টার্গেট থাকে একটা বাচ্চা ফাংশনাল কনভারসেশন করবে, জাস্ট নট অনলি কমিউনিকেশন, কনভারসেশন। হ্যাঁ, এমন যাতে সে তার লাইফে সে সুন্দরভাবে নর্মাল ভাবে স্কুলে হোক বা যে কোনো জায়গায় হোক সে যাতে নর্মাল লাইফটা লিড করতে পারে। সো দেখা যায় এডিএইচডি বাচ্চাদের আপনার কমিউনিকেশন ভালো থাকলেও কনভারসেশনে কিছু না কিছু প্রবলেম থাকে। সো কিছু প্রবলেম থাকে, অনেকে অটিজম কি করে বাচ্চাদের তুলনায় আসলে এডিএইচডি বাচ্চাদের স্পিচে প্রবলেমটা একটু খুব মানে অত মেজর অনেক সময় হয় না, মেজর হয় কিন্তু অনেক সময় হয় না দেখা যায়, কিন্তু তারপর আপনার ইয়ে থাকে এডিএইচডি বাচ্চাদের বেসিক্যালি বেশিরভাগ প্রবলেম গুলোই থাকে হলো হাইপার অ্যাক্টিভিটি বা বডি সেন্সরি ইস্যুগুলো অনেক বেশি থাকে। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন আছে, প্রশ্নটা জি, করেছেন সেলিম মিয়া। Generally, how long it takes to make a non-verbal child verbal? Non-verbal child কে verbal করতে সাধারণত কতদিন সময় থেরাপি দিতে হয়? উনি জানতে আমি চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, সেলিম ভাইকে আমি যেটা বলতে চাচ্ছি, আমি আগেও ফার্স্টে বলেছি আসলে সব বাচ্চাই ডিফারেন্ট। হ্যাঁ, এটা আসলে প্রেডিক্ট করা যায় না। হ্যাঁ, হ্যাঁ, তো আর বয়সটাও ইম্পর্টেন্ট, কোন বয়সে এসছে সে থেরাপি নিতে। সেটাই আপু, যে আমি বললাম যে আসলে ওইভাবে প্রেডিক্ট করা যায় না যে বাচ্চা আসলে এখন মানে কত দ্রুত ভালো হবে বা কি হবে। তবে আপনি হলো যত দ্রুত আসবে তত ভালো ইয়ে হবে। অনেক সময় দেখা যায় যে 2-3 মাসে অনেক বাচ্চা ভার্বাল হয়ে যায় খুব দ্রুত, যদি কম সময় আসে, যদি গোল তার খুব কম থাকে বা তার আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা যদি কম থাকে, দেখা যায় যে টার্গেট কম আমাদের, অনেক সময় অনেক বাচ্চা দেখা যায় যে 2-3 বছর 4 বছরও লেগে যায়, 5 বছরও লেগে যায়। এটা আসলে আসলে ওইভাবে বলা যায় না আসলে বাচ্চা, আর বাচ্চার আর এটা প্রবলেমটা হলো দেখতে হয়। বাচ্চার জন্য বাসায় কতটুকু এফোর্ট দেওয়া হচ্ছে তার উপর অনেকটা নির্ভর করে। বাচ্চার আপু এফোর্ট তো বাসায় মাস্ট। আমরা তো আসলে যেটা বলি, আমরা যারা প্রফেশনাল, আমরা হলো যে আপনাদেরকে ওয়েটা দেখাই দিতে পারবো। হ্যাঁ, আপনি এই করেন বা এই করেন, একটা সেশন হয়তো বা কতক্ষণ হয়, হাইস্ট 45 মিনিট। হ্যাঁ, সো দেখা যায় যে আমরা হয়তো বা আপনি একজনের কাছ থেকে আপনি কতবারই বা কয়দিনই বা সেশন নিতে পারবেন। আপনি দিনে হয়তো একটা সেশন নিতে পারবেন, সপ্তাহে 2টা বা 3টা। তো এটা কিন্তু কখনো এনাফ না, এই 45 মিনিট কখনো এনাফ না। আমি এটা সবসময় আমি যত ক্লায়েন্টের সাথে কাজ করি আমি সবসময় চাই প্যারেন্টসদেরকে আসলে আপনাকে প্যারেন্টসদেরকে শিখানো যে আপনি বাসায় আপনার বাচ্চা এটা করতে পারেন। এখন অনেক সময় হয় কি অনেক প্রবলেম হয়ে যায়, অনেক প্যারেন্টস করে কি ভাবে যে এটাই মনে হয় থেরাপি, তখন দেখা যায় যে অনেক বাচ্চার ক্ষেত্রে যে অনেকের সাথে এটা অ্যাপ্লাই করতে যায়, নিজের বাচ্চার সাথে তো করে প্লাস দেখা যায় যে অন্যান্য বাচ্চার সাথে করে। আসলে এটা কিন্তু ঠিক না, প্রতিটা বাচ্চার জন্য থেরাপি কিন্তু ডিফারেন্ট, প্রতিটা বাচ্চার জন্য ডিফারেন্ট। সো আমার মতে হলো যে বাসায় তো মাস্ট আপনাকে কাজ করতেই হবে, বাসায় আপনাকে আপনার একটা হোম অ্যাক্টিভিটি, আমি যেটা আমি আমরা আমরা যেভাবে প্র্যাকটিস করি বা আমার অর্গানাইজেশন যেভাবে প্র্যাকটিস করে বা আমি যেভাবে করি, সেটা হলো যে আমরা প্যারেন্টসদেরকে আমরা শেখানোর চেষ্টা করি যাতে আসলে প্যারেন্টসরা বাসায় গিয়ে ওনার সাথে করতে পারে। সো আমরা হলো জাস্ট ওয়ে দেখাই দেওয়ার মানে আসলে ওয়েটা দেখাই দিই, সেই রাস্তায় আসলে প্যারেন্টসদেরকে তার বাচ্চাটাকে নিয়ে ওইভাবে আসলে ট্রিট করলে খুব দ্রুত ইমপ্রুভমেন্ট আসে। ঠিক আছে, আজকে তাহলে আমাদের ডিসকাশনটা এতটুকুই মনে হয় থাক। আমরা ভার্বাল নন ভার্বাল নিয়ে অনেক কিছু বললাম, মানে আমরা বললাম না, তুমি বললা সবকিছু। আর হচ্ছে না 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 আপু, আর আপু হচ্ছে হ্যাঁ, অনেক অনেক কিছু জানার ছিল, আমিও অনেক জি। কিছু জানলাম নতুন করে। আর যারা নতুন প্যারেন্টস, যাদের বাচ্চা এরকম সমস্যা নতুন নতুন দেখা দিচ্ছে, তাদের জন্য এই ডিসকাশনটা অনেক বেশি ফ্রুটফুল হবে। যে আহ, আর্লি ইন্টারভেনশনের প্রয়োজনীয়তা বুঝবে, অ্যাসেসমেন্টের প্রয়োজনীয়তাটা। আর কখনো আশা ছেড়ে দেওয়া যাবে না, সবসময় চেষ্টা করতে থাকলে হয়তো বাচ্চা একসময় কথা বলবে, কিংবা সে কোনো না কোনো কমিউনিকেশন শিখবে। এটা খুব হ্যাঁ, জরুরি কোনো না যে কোনো ভাবে বাচ্চা আসলে দেখা যায় যে অনেক কথা ক্ষেত্রে যদি সে বলতে নাও পারে, সে অন্য কোনো অন্য মাধ্যমে ওয়েতে হোক, কমিউনিকেশন করবে, যেটা আমি বললাম নন ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল অন্যভাবে কমিউনিকেশন। তার এক্সপ্রেসটা করতে পারবে। সো
আপু আরেকটা যেটা আপনাকে আমি আসলে ধন্যবাদ জানাতে যাচ্ছি যে আপনি এরকম একটা মানে আমি দেখেছি আপনার এই শোটা, আপনি এই করোনা পরিস্থিতিতে এইভাবে আপনি শো করছেন, তো এর মাধ্যমে যদি কোনো আমার এই আজকের কোনো টিপসে বা আমার কোনো কথাতে যদি আমার কোনো বাচ্চা যদি আসলে উপকারে আসে বা কোনো প্যারেন্টস যদি উপকৃত হয়, তাহলে আমাদের আসলে সার্থকতাটা এরকম একটা প্রোগ্রাম করার জন্য। আর খুব সুন্দর একটা আপনি টপিকটা যেটা আজকে সিলেক্ট করেছিলাম আমরা, যে নন ভার্বাল ভার্বাল কমিউনিকেশন। সো এটার সাথে সাথে আমি যেটা আরো একটু অ্যাড করতে করেছি এবং আরেকবার আমি জোর দিয়ে বলতে যাচ্ছি, আর্লি ইন্টারভেনশন মাস্ট। আপনি যদি বাচ্চা কোনো ধরনের প্রবলেম ফেস করেন বা মনে হয়, হ্যাঁ, আপনি হয়তোবা কারোর সাথে যোগাযোগ করুন, অ্যাটলিস্ট অ্যাসেসমেন্ট করান, বাচ্চা আসলে প্রবলেম আছে কি নাই সেটা জানুন। আর আসলে কখনোই হতাশ হওয়া যাবে না, কোনো হোপ হারানো যাবে না। হ্যাঁ, আমরা হলো চেষ্টা করলে, আমাদের লেগে থাকলে এটা খুব দ্রুত এগুলো সব সলভ করা সম্ভব। জি, তো ধন্যবাদ তাহলে আপু আজকে আপনাকে। এখানেই বিদায় নিচ্ছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য, এবং জি, হয়তোবা ভবিষ্যতে আবারও আমাদের দেখা হতে পারে নতুন কোনো হ্যাঁ টপিক নিয়ে। অবশ্যই আপু, আমার খুব ভালো লেগেছে। আপনার যদি মনে হয় যদি কোনো সময় যদি আরো কোনো একটা নতুন টপিক নিয়ে আমরা কথা বলতে চাই, অবশ্যই আমি, যেহেতু এখন বাসায় ফ্রি আর কি, বেশি কাজ টাজ নাই, সো আমরা দেখা যায় যে আমরা আমরা আমাদের ইনার সার্কেলের পক্ষ থেকে দেখা যায় যে আমরা অনলাইন সেশন করাই বা ইয়াটা করি। সো দেখা যায় ওটা দিনে থাকে, সো রাতে তো ফ্রি থাকি। সো যদি কখনো মনে হয় যে কোনো একটা টপিক নিয়ে কথা বলতে হবে বা কিছু, অবশ্যই আপু আপনি আমাকে যোগাযোগ করলে আমরা অবশ্যই কথা বলবো। জি, ধন্যবাদ আপু আচ্ছা, আপনাকে। আর আমাদেরকেও যদি কোনো প্রশ্ন কারো থাকে তাহলে ইনবক্স করলে হ্যাঁ, ফেসবুক আমরা, পেজের মাধ্যমে আমরা এটার হ্যাঁ আমি উত্তর দিয়ে দিই। অবশ্যই আমরা এবং ওইটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে এখানের মধ্যেই শেষ জি, করছি। ঠিক আছে আপু, জি।